আপওয়ার্কে কিওয়ার্ড রিসার্চ একটা জব আসছে, জবটা আপনাদের একটু দেখাই, আপনাদের হয়তো বা কিছু আইডিয়া আসবে তাহলে, যে খুব আহামরি কিছু থাকে না যা আপনারা পারেন না, আপনাদের যা শেখানো হয়েছে তার ভেতর থেকেই থাকে। এই দেখেন, অলরেডি আমি জবাই বিট করেছি, এই জন্য এটা দেখাচ্ছে। একটু দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, একটু পড়েন তাহলে জবটা কি বলছে। এইটুক বাদ দিলাম, এইটুক বাদ দিলাম, সে আমাকে দিয়ে এইটা পড়া চাচ্ছে, তাই না? সে আমাকে দিয়ে এটা পড়া চাচ্ছে। I don't want someone who will put one keyword in a tool and email a list of terms. এখন কথা হচ্ছে, সে এই ধরনের কোনো কিওয়ার্ড রিসার্চ চাচ্ছে না যেটা কিনা আপনি নর্মালি গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, তার নিচটা নিয়ে সার্চ করবেন, একটা রিপোর্ট দেবে, সেটা তাকে দিয়ে দেবেন। সেই ধরনের কিওয়ার্ড রিসার্চ চাচ্ছে না। আচ্ছা, আমি কি আপনাদের এই ধরনের কিওয়ার্ড রিসার্চ দেখাইছি? তো প্রবলেম নেই, আমি যেভাবে দেখাইছি সেই ওয়েতেই কিওয়ার্ড রিসার্চটা চাচ্ছে, যেখানে কিনা আপনি বিভিন্ন সোর্স থেকে কিওয়ার্ডসের আইডিয়া জেনারেট করবেন, এবং সোর্সগুলো অবশ্যই ভালো ভালো সোর্স হতে হবে। ওইখান থেকে কিওয়ার্ডসের আইডিয়াগুলো জেনারেট করার পরে দেন আপনি তাকে কিওয়ার্ডগুলো দিবেন। এই যে জিনিসটা, এই যে রিসার্চের কথাটা সে বলছে, এই রিসার্চটা আপনারা যে কেউ যদি একটু সময় নিয়ে দেখতেন, পড়তেন, বুঝতেন, করতে পারতেন। আপনাদের সবাইকেই কিওয়ার্ড রিসার্চ পার্ট শেষ করা হয়েছে, এবং এই কাজটা এরকমই একটা কাজ যে কাজটা আপনাদের দ্বারা করা পসিবল না তা। এখন সমস্যা হচ্ছে, অ্যাকাউন্ট আপওয়ার্কে করতে বলা হয়েছে, আপনারা করছেন, কিন্তু অ্যাকচুয়ালি যে অ্যাকাউন্ট করার পরে আমি একটু দেখি, যেহেতু কিওয়ার্ড রিসার্চটা আজকে আমি পারি, কোনো জব আছে কিনা মার্কেটে, আমার দ্বারা করা পসিবল হয় কিনা, এইটা একটু ট্রাই করছে। কেন করার ইচ্ছা নেই কাজ, নাকি মনে করছেন যে একবারে শুরু করবো $1,000 বা এরকম টাইপের ওয়ার্কে শুরু করবো? এরকম যদি আশা করে থাকেন তাহলে এই মার্ক টেস্টটা আপনার জন্য না। স্টার্টিং এ যদি আমি চিন্তা করি জব শুরু করব, $1,00,000 স্যালারি আমাকে দিবে মাসে, সেই জব শুরু করব, তাহলে আপনার জন্য মার্ক টেস্ট না। ছোট ছোট দিয়ে শুরু করতে হয়। অ্যাটলিস্ট কিওয়ার্ড রিসার্চে যে জবগুলো আছে এগুলোতে বিট করতে পারেন, দেখেন ট্রাই করে যদি পসিবল হয়। কারণ আপনাদের আমি বারবার বলছি যে আমি চেষ্টা করি ফ্রিল্যান্সিং ফোকাস থাকতে, ফ্রিল্যান্সিং ফোকাস থেকে আপনাদের যাতে আপনারা কাজ করতে পারেন, অ্যাটলিস্ট মার্কেট থেকে কিছু আর্ন আসে, এটা আমি ট্রাই করি। এখানে দুইটা জিনিস খুব বেশি কাজ করে, একটা হচ্ছে ইচ্ছা শক্তি, একটা হচ্ছে ধৈর্য। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি শিখবেন, আর যদি ধৈর্য থাকে তাহলে এই মার্কেট প্লেসটাকে বা যে কোনো একটা মার্কেট প্লেস আটকে ওয়েট করবেন, সময় দেবেন, যে আমার সময়ের জন্য ওয়েট করি, আমার সময়টা কখন আসে। এই দুটো জিনিস যদি না থাকে তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য না। আদার্স যে কোনো পেশা তাহলে এখন থেকে চুজ করেন, টাইম ওয়েস্ট করেন না। আমি প্রত্যেক ক্লাসে হাফ অ্যান আওয়ারের উপরে বলতে গেলে এই বিষয়গুলো নিয়ে কথা বলি। রিজন যদি বলি, রিজন একটাই, যে আমি চাই অ্যাটলিস্ট যে আমার ক্লাসের স্টুডেন্ট যারা থাকবে তারা যেন কিছুটা হলেও মানে মার্কেট প্লেস সম্পর্কে একটা আইডিয়া পায়, বা কাজের একটা ধারণা থাকে, বা কাজ করে। তা না হলে অ্যাকচুয়ালি এই কোর্স করার কোনো অর্থ হয় না। আপনারা একটা কোর্স করছেন, এইটা এমন কোনো কোর্স না যেমন এই বেসিক অফিস অ্যাপ্লিকেশনের কোর্স, তাও তো বেসিক অফিস অ্যাপ্লিকেশনের কোর্সটা করে মানুষ কিসের জন্য? চাকরি ক্ষেত্রে অ্যাটলিস্ট বেসিক জিনিসটা লাগে সেটার জন্য। আমরা তাহলে স্টার্ট করছি। আমাদের টাইটেল ট্যাগ পর্যন্ত শেষ হয়ে গেছিল, এখন হচ্ছে মেটা ডেসক্রিপশন ট্যাগ, আমরা এটা শুরু করব। একটা জিনিস একটু বলে রাখি, টাইটেল ট্যাগটা যত ভালোভাবে শেষ করছি, মানে যত টুক দেখানোর আমি দেখাইছি, আপনাদের কাছে অনেক ইজি মনে হয়েছে। আমি 100% শিওর যে আপনাদের কাছে সবাই বুঝছে ট্যাগ কি। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমি আপনাদের টাইটেল তৈরি করতে দেই, একটা ভালো টাইটেল হাতে কোনো 1 থেকে 2 জন ছাড়া কেউ তৈরি করতে পারবেন না। এখানে হচ্ছে প্রবলেম।
ফার্স্ট শিডিউলে স্যার প্রথমবার ট্রাই করতে স্যার আমাকে খুব ভালো লেভেল স্যার হইতে পারে। মেটা ডেসক্রিপশন পার্টটা আমরা সাধারণত কোথায় দেখি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে দেখি, তাই না? আচ্ছা, মেটা ডেসক্রিপশন পার্টটা কিন্তু আমরা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ ছাড়া অন্য কোথাও দেখি না। অন্য কোথাও বলতে গেলে আমরা যখন পেজের মধ্যে আসি তখন কি মেটা ডেসক্রিপশন দেখতে পাই? না স্যার, দেখা যায় না কিন্তু, কারণ এটা অনলি একটা পার্ট যেটা কিনা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেই শো করে, আদার্স কোথাও এটা দেখাবে না। এটা ব্যাক এন্ডে থাকে, এটা আপনাকে ফ্রন্ট এন্ডে এসে শো করবে না, আপনার পেজের মধ্যে কোথাও শো করবে না। সো মেটা ডেসক্রিপশন এই পার্টটাকে যদি আপনার পড়তে হয় বা বুঝতে হয় বা লিখতে হয় আপনার কিসের জন্য, এখানে কিছু রুলস আছে, রুলসগুলোকে মেনটেন করতে হবে আপনার। মেটা ডেসক্রিপশনের একদম ফার্স্ট রুলস হচ্ছে মেটা ডেসক্রিপশন কখনো 150 ক্যারেক্টারের উপরে হতে পারবে না। কেন হতে পারবে না? আপনারা দেখেছেন যে গুগলে যখন আমরা সার্চ করি মেটা ডেসক্রিপশনে কিছু কিছু পার্টের ডট ডট মানে এলিপসিসটা চলে আসে, আবার কোনো সময় মেটা ডেসক্রিপশন সম্পূর্ণ দেখা যায়। যেটা সম্পূর্ণ দেখা যায় তার মানে সে এই রুলসটা মেনে চলেছে, 150 ক্যারেক্টারের মধ্যে সে রেখেছে তার মেটা ডেসক্রিপশন। কিন্তু যারা মেটা ডেসক্রিপশনটাকে 150 ক্যারেক্টারের মধ্যে রাখেনি তাদেরটা দেখা যাচ্ছে এখন ডট ডট চলে আসছে, তার মানে পুরো মেটা ডেসক্রিপশন দেখা যাচ্ছে না। সো পুরো মেটা ডেসক্রিপশন যদি নাই দেখা যায় তাহলে আপনার মেটা ডেসক্রিপশন দেওয়ার লাভটা কি? কারণ এটা তো আর ইউজার আপনার পেজে এসে দেখবে না, তাহলে অর্থ কি মেটা ডেসক্রিপশন দেওয়া? সো মেটা ডেসক্রিপশন ট্রাই করবেন পুরো একটা মেটা ডেসক্রিপশন দেওয়ার জন্য এবং 150 ক্যারেক্টারের মধ্যে দেওয়ার জন্য। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন অ্যাকচুয়ালি আমরা বলতে কি বুঝি? মেটা ডেসক্রিপশন হচ্ছে আপনার সেই পার্ট যেটা কিনা আপনাদের মনে করেন আমরা ছোটবেলায় বুঝি ক্লাস 9-10 যখন পড়তেন আপনারা সারাংশ সারমর্ম পড়েছেন না? সো এটা হচ্ছে সারমর্ম বলতে পারেন, যে সামারি টাইপের। আপনি একটা পুরা একটা লেখা আছে, ওই লেখার সামারিটা আপনি এখানে লিখছেন শর্টে, যতটুকু শর্টে পারছেন বলতে। সো মেটা ডেসক্রিপশন পার্টটা এটা যে আপনি একটা কন্টেন্ট লিখেছেন, কন্টেন্টটা আপনার পেজের ভিতরে দেয়া আছে, ইউজারকে জাস্ট পেজের ভিতরে নেওয়ার আগে বলছেন যে আমি কন্টেন্টটা কোন টপিকের উপর লিখেছি বা এর মধ্যে আমি কি কি উল্লেখ করেছি, জাস্ট এই বিষয়টা ইউজারকে একটু জানিয়ে নেওয়া। ইউজার যদি ভালো লাগে পড়ে সে দেন তাহলে মুভ করবে আপনার পেজের মধ্যে। কখনো মেটা ডেসক্রিপশন এটা করবেন না যে আপনি পেজের মধ্যে লিখছেন কিভাবে 7 দিনের মধ্যে শরীরের ভুঁড়ি কমানো যায়, এটা সম্পর্কে লিখছেন। অথচ মেটা ডেসক্রিপশনের মধ্যে আপনি এটা লিখছেন যে আমি আপনাকে এখানে 24 ঘন্টার মধ্যে আপনার শরীরের মেদ কমানোর একদম একটা প্রুভেন মেথড জানাচ্ছি। তার মানে ইউজার হয়তো খুশি হয়ে দেখতে পারে যে 24 ঘন্টার মধ্যে, আমি তাহলে অবশ্যই একটু দেখি, কিন্তু ভিতরে যেয়ে দেখলো আসলে 24 ঘন্টা কিছুই বলা হয়নি, এখানে বলা হয়েছে 7 দিনের কথা। তো এটা কি আপনি ইউজারের সাথে একটা ফেক ইনফরমেশন দিলেন। সো এই জিনিসটা কখনো করবেন না। মেটা ডেসক্রিপশনে অলওয়েজ সামারাইজেশন যে জিনিসটা আপনি দিবেন ওটা যেন আপনার কন্টেন্টের সাথে রিলেভেন্সি মেনটেন করে হয়, ওটা যেন আপনার কন্টেন্টে যা লিখছেন সেই সম্পর্কে হয়। আচ্ছা, মেটা ডেসক্রিপশন কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর না, মানে গুগল আপনার পেজকে র্যাঙ্ক দিবে কি না দিবে এটা অ্যাকচুয়ালি মেটা ডেসক্রিপশনের উপর সে ডিপেন্ড করে না। কিন্তু মেটা ডেসক্রিপশন কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর না হলেও মেটা ডেসক্রিপশন আমাদের সাইটে ট্রাফিক ড্রাইভ করতে হেল্প করে। আরেকটা মজার বিষয় যেটা সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন এমন একটা পার্ট যেটা কিনা র্যাঙ্কিং ফ্যাক্টর না হলেও আমরা ওইটাকে গুরুত্ব দিই। গুরুত্ব এই কারণেই দিই যে 150টা ক্যারেক্টার যখন আমরা লিখি তখন আমাদের তো অবশ্যই একটা মেইন কিওয়ার্ড থাকে, প্রত্যেকটা টাইটেলের জন্য একটা মেইন কিওয়ার্ড থাকে, প্রত্যেকটা আর্টিকেল একটা মেইন কিওয়ার্ড থাকে। মেটা ডেসক্রিপশনের মধ্যে আমরা আমাদের মেইন কিওয়ার্ডটাকে ফোকাস করি, অবশ্যই দেই এবং চেষ্টা করি সামনের দিকেই রাখতে, কারণ আমাদের যা কাজ সবই কিন্তু কিওয়ার্ড ডিপেন্ডেন্ট। একটা কিওয়ার্ডকে টার্গেট করে আমরা কাজ করি, ওই কিওয়ার্ডটাকে ফোকাস করি মেটা ডেসক্রিপশনের মধ্যে এবং ওটাকে অবশ্যই ট্রাই করি সামনের দিকে রাখতে, মেটা ডেসক্রিপশনের 150 ক্যারেক্টারের সামনের দিকে রাখতে। আচ্ছা, যদি কখনো এমন হয় যে আপনি ভুলে গেছেন মেটা ডেসক্রিপশন দিতে, আপনার পেজের জন্য মেটা ডেসক্রিপশন দিতে আপনি ভুলে গেছেন, কারণ এটা যেহেতু পেজের ফ্রন্ট এন্ডের কোনো কাজ না,
তো এই জন্য আপনি ভুলে গেছেন, মনে নেই আপনার দিতে। তখন কি হবে, তখন গুগল যেটা করবে আপনার লেখার মধ্যে থেকে 150 ক্যারেক্টার সে পিক করবে, বা লেখার শুরু থেকে সে 150 ক্যারেক্টার সে পিক করে নিবে অটোমেটিকলি। পিক করে ওইটাকে মেটা ডেসক্রিপশনে দেখাবে। আরেকটা বিষয় বলি, মনে করেন আজকের আপনি একটা পোস্ট দিয়েছেন, আজকের পোস্ট দেওয়ার পরে আজকে যদি আশা করেন আপনার মেটা ডেসক্রিপশন শো করবে, না, এটা টাইম নেয়, এটা শো করতে একটু সময় নেয় মেটা ডেসক্রিপশনটা। সো এই সময়টা আপনার দিতে হবে, এই নিয়ে কোনো চিন্তার কিছু নাই। যদি দেখেন মেটা ডেসক্রিপশন পার্টটা অনেক সময় হাবিজাবি লেখা আসে, যার কোনো অর্থ নাই, মানে আমার সাইডের মানে এটা ওটা উল্টাপাল্টা লেখা আসছে। তো এই যে চিন্তা করার কারণে আপনি মেটা ডেসক্রিপশন তাহলে সেট করে দিন, আবার ঠিক হয়ে যাবে। মেটা ডেসক্রিপশন আমরা যদি ব্লগারের কথা বলি, ব্লগারে মেটা ডেসক্রিপশন অফ করা থাকে পার্টটা, এটাকে অন করতে হয়, তাকে অন করে দিয়ে দেন তারপরে কাজ করতে হয়। সো আপনারা যারা ব্লগারে আপনাদের অ্যাকাউন্ট আছে, আমি জানি না টাইটেলটা দেখিয়েছিলাম কজন করেছেন। সো ব্লগারে এখন আমরা মেটা ডেসক্রিপশনটা কিভাবে এনাবেল করতে হয় এই পার্টটা একটু দেখবো, যে মেটা ডেসক্রিপশনটাকে আমরা কিভাবে এনাবেল করব। আমরা এই ব্লগটাকে অন করেছিলাম, তো এই ব্লগে সেটিংস অপশনে যাবেন, এইটা হচ্ছে আমাদের ব্লগ, তাই না? এটা আমাদের ব্লগের হোম পেজে আছি। আমি একটু ভিউ পেজ সোর্সে যাই। অ্যাকচুয়ালি কেন যাচ্ছি, দেখার জন্য যে আমার এই পেজের কোনো মেটা ডেসক্রিপশন আমি দিয়েছি কিনা। এটা কিভাবে বুঝবেন, ভিউ পেজ সোর্সে যান, কন্ট্রোল এফ ফাইন্ড বক্সটা আনেন, এইখানে আপনি মেটা লিখে সার্চ করেন, দেখেন মেটা লিখে ডেসক্রিপশন বলে কিছু আসছে কিনা। মেটা 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 প্রথম দিকে না থাকলে আর নাই, সো দেখে লাভ নেই, নাই এখানে, কারণ আমরা দেই নাই। সো এখন আমরা এইখানে মেটা ডেসক্রিপশনটাকে এনাবেল করব। কিভাবে করব, সেটিংসে গেলে এই একটা ডেসক্রিপশন আছে, এটা কোনো মেটা ডেসক্রিপশন না। এই যে ডেসক্রিপশনটা না, এটা মেটা ডেসক্রিপশন না, এটা হচ্ছে নর্মালি আপনার সাইডের জন্য একটা ডেসক্রিপশন, যদি ট্যাগ লাইন হিসেবে দিতে চান আপনি, তাহলে যেমন আপনি যদি এখানে কিছু লেখেন, প্র্যাকটিক্যাল সিও ব্যাচ 25, সেভ করলাম, ব্লগে যাই, এই যে দেখছেন, এইটাকে মেটা ডেসক্রিপশন না, এটা হচ্ছে জাস্ট আপনার সাইডের আমার যে হেডিংটা থাকে, আমার যে মেইন সাইডের নামটা, তার সাথে আমি একটা ট্যাগ লাইন হিসেবে ইউজ করি না অনেক সময়, এইটা জাস্ট সেই ট্যাগ লাইনটা। হ্যাঁ, সো আমাদের ওটা দরকার নাই, আমরা এটা যা আছে থাক। মেটা ডেসক্রিপশন পার্ট হচ্ছে, আচ্ছা আমি একটা পোস্টে আগে যেয়ে নিই, তাহলে আপনারা বুঝবেন না এখানে যে অ্যাকচুয়ালি মেটা ডেসক্রিপশনটা কোথায় থাকে। মনে করেন এটা পোস্ট আমার, হাউ টু প্লে ফুটবল, এডিটে যাই, এই সাইড বারে খেয়াল করেন কয়টা অপশন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাই না? পাঁচটা অপশন আছে। এখন আমরা এখান থেকে ব্যাক করি, সেটিংসে যাই, সার্চ প্রেফারেন্স, এখানে যান, যাওয়ার পরে এই দেখেন মেটা ট্যাগ, দেখেছেন? সার্চ প্রেফারেন্সের মধ্যে সেটিংসে যাবেন, সার্চ প্রেফারেন্সে যে মেটা ট্যাগ, এখানে দেখেন ডিসেবল করা আছে, এইটাকে এডিট করেন, ইয়েস দেন। এবার এখানে আপনি যা লিখবেন, এইটা হচ্ছে আপনার হোম পেজের জন্য মেটা ডেসক্রিপশন, হোম পেজ, কোনো ইন্টারনাল পেজের জন্য, হোম পেজের জন্য। মানে এখানে যদি আমি লিখি দিস ইজ এ সাইটের উপর একটা শর্ট ভিডিও দিয়ে দিন। 150 ক্যারেক্টার এখানে বলে দিচ্ছে, সেভ করলাম। এই যে এটাকে অ্যানাবেল করে দিলাম, তার মানে এখন আমি আমার সাইটের জন্য মেটা ডেসক্রিপশন প্রত্যেকটা পেজের জন্য ইন্ডিভিজুয়ালি দেওয়ার জন্য অ্যানাবেল করেছি। আরেকটা বিষয় মনে রাখবেন, মেটা ডেসক্রিপশন সবসময় প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা হবে, কারণ প্রত্যেকটা পোস্টের কন্টেন্ট তো ডিফারেন্ট। মনে করেন এই যে কন্টেন্টটার জন্য এবার যে মেটা ডেসক্রিপশন দিতে যাই, এডিটে যাই, আমাদের এখানে 5টা ছিল না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা চলে আসছে। এই দেখেন সার্চ ডেসক্রিপশন, এইটা ছিল না আগে। এবার এটাকে যান, এইখানে যেটা লিখবেন
সেটা হচ্ছে এই পোস্টের জন্য মেটা ডেসক্রিপশন। আমি যদি এখানে এইটাকে মেটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, ডান। সো এই পোস্টের জন্য মেটা ডেসক্রিপশন আমি সেট করেছি। এবার আপডেট করি, এবার আমরা চেক করে দেখি যে অ্যাকচুয়ালি আসছে কিনা। আমরা দুইটা পেজে দিয়েছি, একটা হচ্ছে আমার হোম পেজের জন্য মেটা ডেসক্রিপশন সেট করেছি, আরটা হচ্ছে এই যে এই পেজটা হাউ টু প্লে ফুটবল এই পোস্টের জন্য সেট করেছি। আগে আমি হোম পেজটা চেক করে দেখি আসছে কিনা। ভিউ পেজ সোর্সে যাই, কন্ট্রোল ফাইন্ড মেটা। আচ্ছা, রিফ্রেশ করেছিলাম পেজটা, রিফ্রেশ করে নিই। এই দেখেন চলে আসছে। আমরা মেটা এটা দিছিলাম না, দিস ইজ এক্সাম্পল অফ মেটা ডেসক্রিপশন আমাদের হোম পেজের জন্য। এটা হচ্ছে এই দেখেন মেটা ডেসক্রিপশন, এটা হচ্ছে সেই মেটা কন্টেন্ট। এটা তার মানে আমাদের হোম পেজের জন্য আমরা মেটা ডেসক্রিপশন সেট করেছি। আচ্ছা, এবার আসি ইন্টারনাল পেজ, যে এই পেজটাও সেট করেছিলাম আমরা। সো এটা যাই, এবার আমি এই পেজে এবার আসছি, এই যে পেজে চলে আসছি, ভিউ পেজ সোর্সে যাই, কন্ট্রোল ফাইন্ড মেটা। এই দেখেন মেটা ডেসক্রিপশন সেট করেছিলাম না এটা আমরা। তার মানে আমরা মেটা ডেসক্রিপশন এইভাবে করে ব্লগ আরে সেট করতে পারি। কোনো প্রবলেম নাই, ওটা দেখাবে না, ডট ডট আসবে। এটা ঠিক না, কারণ আপনি মেটা ডেসক্রিপশন দেখবে অনলি আপনার একটাই জায়গা, যেটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে। এটা তার ইউজার এসে এইভাবে দেখবে না। কোনো ইউজার আপনার কি জীবনে দেখবেন কোডিংয়ে যাই একটু মেটা ডেসক্রিপশন পড়ে দেখি, এটাও দেখবেন না, তাই না? সো তখন হচ্ছে যে আপনাদের এই জিনিসটা যদি মেটা ডেসক্রিপশন যদি ওইখানে দেখাই না যায়, তাহলে লাভ কি হলো? এই জন্য মোবাইলটা হাতে নিয়ে বসে আছেন কেন? কি সেটাই রেকর্ড করলে এখানে দেন, যদি রেকর্ডই করেন এখানে দেন, থাকুক এখানে, রেকর্ড করতে হবে না। আমি আপনাদের ভিডিও রেডি করে ফেলেছি, অলমোস্ট দুই ক্লাসটা শেষ হয়ে গেছে, আর 3টা বাকি আছে। মানে যেদিন কালকে বন্ধ পেয়েছিলাম কালকে 2টা করেছি, আবার নেক্সট ডে বন্ধ আছে একটা আগামী দিন। সো ওই দিন বাকিগুলো করে ইনশাল্লাহ আমি দিয়ে দিব আপনাদের। আচ্ছা, হ্যাঁ 150 ক্যারেক্টারের মধ্যে মেটা ডেসক্রিপশন দিবেন, তাহলে ওটা সুন্দরভাবে শো করবে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে। আর যেটা বললাম যে মেটা ডেসক্রিপশন কিন্তু অবশ্যই ইউনিক হবে। এমন না যে মেটা ডেসক্রিপশন আপনি প্রত্যেকটা পেজের জন্য একটাই রাখবেন, কপি করে প্রত্যেকটা পেজ দিয়ে যাবেন, এটা না, ইউনিক দিতে হবে। কারণ প্রত্যেকটা পোস্টের জন্য আমার কিওয়ার্ড ডিফারেন্ট হবে, সো এখানে মেটা ডেসক্রিপশনও ডিফারেন্ট হবে। হ্যাঁ, অবশ্যই মেইন কিওয়ার্ড মেটা ডেসক্রিপশন দিবেন। আচ্ছা, সো এটা কি বোঝা গেছে মেটা ডেসক্রিপশন পার্টটা? স্যার পোস্ট সেটিংসের ক্ষেত্রে মানে ইন্টারনাল পোস্টের ক্ষেত্রে স্যার এই মেটা ডেসক্রিপশনটা চুজ করব, যে পাশের এখানে হ্যাঁ, পাশে যে মেনু বার থাকবে ওখানে সার্চ ডেসক্রিপশন বলে থাকবে অপশন, ওখানে দিতে হবে পোস্টের জন্য। এবার আসি মেটা কিওয়ার্ড। এর আগের স্লাইডে ওই টুলসটার ব্যাপারে বলেন। এটা ক্যারেক্টার কাউন্টার, আপনাকে এই টুলসও দিয়েছিলাম। জি স্যার, এটা জাভাস্ক্রিপ্ট হচ্ছে পিক্সেলের জন্য। আচ্ছা, যাই হোক, আপনাদের স্লাইড তো দেওয়া আছে, নিয়ে নিন। এখন হচ্ছে মেটা কিওয়ার্ড। মেটা কিওয়ার্ডের কথা বলি। মেটা কিওয়ার্ডটার হিউজ প্রচলন ছিল একটা টাইমে, কারণ ওই টাইমে গুগল প্রচন্ড পরিমাণে মেটা কিওয়ার্ডকে ভ্যালু দিত। আমি যদি একটা এক্সাম্পলে আসি, সেটা হচ্ছে এরকম যে এখানে দেখেন মেটা কিওয়ার্ড, আমরা এখানে মেটা কিওয়ার্ড দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে মেটা কিওয়ার্ড পার্ট। মানে আপনি আপনার সাইডের ব্যাকএন্ডে মেটা কিওয়ার্ড অপশনে এইভাবে কিওয়ার্ড দিয়ে রাখছেন। কেন দিয়ে রাখছেন? কারণ গুগলকে এটা বোঝাতে চাচ্ছেন যে আপনার এই পেজটা সে যেন এই টার্গেটেড কিওয়ার্ডের জন্য র্যাঙ্কে আসে। গুগল যেটা করতো আগে, সে কোনো পেজকে র্যাঙ্কে আনার জন্য মেটা কিওয়ার্ডকে হিউজ পরিমাণে ভ্যালু দিত, এবং যদি দেখতো কোনো পেজে মেটা কিওয়ার্ড দেয়া আছে এবং সেই রকম পরিমাণে দেয়া আছে, সে তাহলে অনেক আগ্রহ নিয়ে ওই পেজটাকে র্যাঙ্কে আনত। কিন্তু পরবর্তী একটা সময় গুগল দেখলো এরকম
যে আপনি একটা পেজ তৈরি করেছেন, মনে করেন হেলথ লিস্ট নিয়ে, আপনি মেটা কিওয়ার্ডের মধ্যে হেলথ নিয়ে প্রায় 200টা কিওয়ার্ড বসাই দিয়েছেন, শুধু হেলথ বা হেলথ রিলেটেড যত কিওয়ার্ড আছে সব বসাই দিয়েছেন এখানে। গুগল চিন্তা করতেছে এর থেকে ভালো কোনো পেজ হতে পারে না হেলথের উপরে, কারণ এই মেটা কিওয়ার্ডে এতবার হেলথ নিয়ে কথা বলা হয়েছে, গুগল তাকে র্যাঙ্কে আনছে। কিন্তু পেজের ভিতরে দিয়ে দেখা যাচ্ছে এত পোর কন্টেন্ট, এত খারাপ অবস্থা পেজে বা সাইডে, যে একটা ভাঙাচোরা সাইট যার কোনো তেমন একটা নাই, শুধু শুধু একটা ভালো পেজ মানে একটা খারাপ পেজকে সে র্যাঙ্কে আনছে, যার জন্য কিনা তার ইউজার বেস যারা আছে তারা প্রতারিত হচ্ছে। So, এই কারণে গুগল পরবর্তী একটা টাইমে করলো যে না, মেটা ডেসক্রিপশনকে আমরা আর কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে রাখবো না। So, এখন তারা মেটা ডেসক্রিপশনটাকে কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে শো করে না বা দেখায় না। তার মানে মেটা ডেসক্রিপশনটা গুগলের জন্য অ্যাকচুয়ালি কোনো ভ্যালু রাখে না। গুগল সার্চ ইঞ্জিনের জন্য মেটা ডেসক্রিপশনের কোনো ভ্যালু নাই, এইটা আপনাকে কোনো এক্সট্রা বেনিফিট দেবে না, এটা দেওয়াও যায় না দেওয়াও যায়। ডিসক্রিপশন কি এটা কিওয়ার্ড? ও সরি, মেটা কিওয়ার্ড না, মেটা ডেসক্রিপশন বলছি। স্যার এক্সটেনশনটা নাম কি? এই এক্সটেনশন হচ্ছে এসইও কোয়াড। আচ্ছা, এবার আসি এই যে মেটা কিওয়ার্ডটা। মেটা কিওয়ার্ডের আরেকটা খারাপ দিক যদি আমি বলি, আমরা কিওয়ার্ড রিসার্চ করি তো অনেক কষ্ট করে, তাই না? আমাদের সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করে বের করি, অনেক কষ্ট করে কিওয়ার্ড রিসার্চ করি। এখন এই কিওয়ার্ড রিসার্চ করার পরে আমি যদি আমার টার্গেটেড কিওয়ার্ডগুলো খুব সহজেই আরেকজনকে জানিয়ে দিই, তাহলে কি লাভ হবে? নর্মালি তো আমরা মেটা কিওয়ার্ড দেয়া মানে কি, আমার কিওয়ার্ডগুলোকেই বসায় দেয়া, প্রত্যেকটা পেজের জন্য আমার মেইন টার্গেট কিওয়ার্ডগুলোকে বসিয়ে দেয়া। তার মানে আমি আমার কম্পিটিটরদেরকে জানাচ্ছি যে আমি এই কিওয়ার্ডগুলোকে টার্গেট করছি, এবং এটা কোনো কম্পিউটারকে দেখতে হলে কোনো টুল ইউজ করতে হচ্ছে না, কিছু হচ্ছে না, সে নর্মালি এসে দেখতে পাচ্ছে। সো এই জিনিসটা ঠিক না। এই কারণে আমি কেন গুগলও মেটা ডেসক্রিপশনটাকে সরি মেটা কিওয়ার্ডকে কোনো ভ্যালু দেয় না, আর ওটাকে কোনো র্যাঙ্কিং ফ্যাক্টরে রাখে না। সো আপনারা যখন কাজ করবেন কোনো পেজের জন্য বা কোনো সাইটের জন্য, মেটা কিওয়ার্ডটাকে অ্যাকচুয়ালি ভ্যালু দেওয়ার দরকার নাই, কারণ ওটা এখন আর আপাতত গুগলের কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর না। গুগল আর র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে এটাকে দেখে না। কিওয়ার্ড স্টাফিং, এটা আমরা নাকি আগে আলোচনা করছিলাম। আচ্ছা, এটা বর্তমানে অনেক বেশি দেখে গুগল একটা কন্টেন্টের জন্য। আপনারা যেহেতু কন্টেন্ট লিখবেন, তো আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। বর্তমানে গুগল কোনো কন্টেন্টকে র্যাঙ্কের ক্ষেত্রে বা র্যাঙ্ক থেকে ড্রপের ক্ষেত্রে কিওয়ার্ড স্টাফিং বিষয়টা একটু বেশি দেখে, অনেক গুরুত্ব দেয় এই কারণে যে অ্যাকচুয়ালি কিওয়ার্ড স্টাফিং বলতে এটা বোঝায়, আপনারা দেখলেই বুঝতে পারছেন, যেখানে আমরা আমাদের দরকারের তুলনায় বেশি কিওয়ার্ডকে ইউজ করছি। বিষয়টা একটু জাস্ট একটা এক্সাম্পল নিচে দেওয়া আছে, আমি জাস্ট এক্সাম্পলটা একটু পড়ছি, তাহলে আশা করি বুঝতে পারবেন। আর ইউ লুকিং ফর চিপ রানিং শুজ? ইফ ইউ আর লুকিং ফর চিপ রানিং শুজ, look no further. Our cheap running shoes website is the best place to order your new cheap running shoes. Feel free to check out our selection of cheap running shoes from our cheap running shoes. Just স্যার এটা স্যার ডেনসিটি টাইপের কিছু কাজটা করে দেবে না কিওয়ার্ড ডেনসিটি। আচ্ছা, এর অর্থটা কি? মানে আপনি একটা প্যারা লিখছেন বা একটা আপনার কন্টেন্টের মধ্যে একটা আর্টিকেলের মধ্যে একটা প্যারা লিখছেন এরকম, যেখানে আপনি ঘুরে ফিরে এক কথা, ঘুরে ফিরে একটা কিওয়ার্ডকে উল্লেখ করছেন, যে কিওয়ার্ড আপনি ইউজ করেছেন আপনার সাইডে। আমরা কিওয়ার্ড ডেনসিটি পড়েছিলাম, সেখানে একটা কথা বলছিলাম এটা যে আপনার সাইডের জন্য টার্গেট কিওয়ার্ড আছে একটা, আপনি ওই কিওয়ার্ডটাকে সর্বোচ্চ 2 থেকে 3 বার ইউজ করেন আপনার মেইন কিওয়ার্ড হিসেবে, কিন্তু বারবার যদি একই কিওয়ার্ড ইউজ করেন, এই যে দেখেন একটা লেখাটা পড়তে কত বিরক্তি লাগে না? যে আমি যাই বলি না কেন ওই একটা কথাই বারবার ঘুরে ঘুরে বলতেছি। সো এই জিনিসটা খুব খারাপ।
কিওয়ার্ড স্টাফিং জিনিসটা গুগল একেবারেই পছন্দ করে না, এবং গুগল পান্ডা এই জিনিসটাকে খুব বেশি দেখে, এবং সে এটার জন্য আপনাদেরকে অন পেজে র্যাঙ্কিং থেকে সরিয়ে দেবে। অন পেজের এটা স্প্যাম একটা দিক, এই কাজগুলো কখনো করবেন না। কিওয়ার্ড স্টাফিং খুবই খারাপ, খুবই খারাপ, আবারও বলছি খুব খারাপ। আপনারা এক মিনিট, আপনারা যখন আর্টিকেল লিখবেন, যেহেতু আজকের আপনার টাইটেল থেকে আর্টিকেল লেখা শুরু করবেন, যারা আর্টিকেল লেখা শুরু করবেন কাইন্ডলি এই জিনিসটা মাথায় রাখবেন, কিওয়ার্ড স্টাফিং যেন না করেন আপনারা। হ্যাঁ বল। স্যার এটা স্যার একটু ডেনসিটি একটা কাজ হয়ে গেল। না না, আমি বলি কিওয়ার্ড স্টাফিং যখন বেড়ে যাবে ডেনসিটিটাও তখন বাড়বে। সোজা কথা, একটার সাথে মিল, জাস্ট এই কিওয়ার্ড ডেনসিটিটা হচ্ছে এক জিনিস, সেটা হচ্ছে না পার্সেন্টেজে বোঝায় শতকরা কত ভাগ আমি ইউজ করতে পারি এটা। আর কিওয়ার্ড স্টাফিং হচ্ছে কি আমি একটা মেইন কিওয়ার্ডকে বারবার ইউজ করছি, বারবার ফোকাস করছি, এটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ এটা একটা সাইটের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। বিষয়টা হচ্ছে এরকম, আপনারা আমি বলেছিলাম না, আপনারা যে কার্ড খেলেন, যখন কার্ডের মধ্যে আমরা কিছু কিছু কার্ড থাকে যেটা স্পেশাল ভ্যালু দেই, ট্রাম্প কার্ড, ঠিক না? সো ওই ট্রাম্প কার্ড টাইপের যে কার্ডগুলো আর কি, সো এইখানে আপনার ট্রাম্প কার্ডগুলো কিন্তু বারবার ইউজ করা যায় না। দেখা যাচ্ছে মানে আপনার একটা ইসের মানে কি বলে এক সেট কার্ডের মধ্যে একটাই মনে হয় আমরা যেটা বলি টেক্কা বলি, একটাই থাকে, তো সো ওইটা কিন্তু একবার ইউজ করতে পারেন, ঠিক না? সো এখন কথা হচ্ছে এইখানে হেডিং ট্যাগ 6টা, H1 to H6 6টা হেডিং ট্যাগ আছে, কিন্তু এই 6টা হেডিং ট্যাগের মধ্যে আপনাকে বুঝতে হবে ইম্পর্টেন্স অনুযায়ী যে কোন হেডিং ট্যাগ আমি কতবার ইউজ করতে পারি বা কোন হেডিং ট্যাগের ইম্পর্টেন্স কতটা। হেডিং ট্যাগ সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে H1 এর, এরপর থেকে কমতে থাকবে, H6 এ গেলে একদম কমে যাবে। সাধারণত আমরা আমাদের লেখার মধ্যে H1 H2 খুব বেশি হলে H3 পর্যন্ত যাই, এরপরে আর কেউ ইউজ করি না। কেন ইউজ করি না? কারণ দরকার হয় না বা ওইগুলোর ভ্যালু অতটা নাই, এই জন্য ইউজ করি না। এখন যেহেতু আমার হেডিং ট্যাগ H1টাকে ইউজ করতে পারবো, H2টাকে ইউজ করতে পারবো, H3টাকে ইউজ করতে পারবো, তো এখন কথা হচ্ছে আমরা আসলে কোথায় কোথায় কোন ট্যাগটা ইউজ করা বেটার। H1 ট্যাগটা যেটা বললাম যে খুবই ইম্পর্টেন্ট একটা ট্যাগ, এবং গুগল H1 ট্যাগটাকে এক্সট্রা একটা ভ্যালু দেয়। সো H1 ট্যাগটাকে আপনি তাহলে পেজের কোন জায়গাটায় ইউজ করলে বেটার হয়? টাইটেলের পরে টাইটেলের পরে যে অপশনটা থাকবে, মানে মনে করেন এইটা আমার একটা পোস্ট, তাই না? এই যে পোস্ট, ফুটবলের নিচের অংশটুকু আমাদের তাহলে এইখানে আমি H1 ট্যাগটা কোথায় ইউজ করতে পারি? এটা তোমার পোস্টের না, বলছি পোস্টের কথা। পোস্টের ভিতরে স্যার H1 ট্যাগ কোথায় ইউজ করতে পারি? তো আমরা হাউ টু প্লে ফুটবল পোস্টের ফার্স্টের একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দেন নিচে H1 ট্যাগটা ইউজ করতে পারি। আর কেউ? যেমন প্রথম কলামটা শেষে আছে, হাউ টু প্লে ফুটবল, এটা কি? এটা তো টাইটেল। আচ্ছা, হ্যাঁ, কথা হচ্ছে ওইটাই যে একটা পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা? পোস্টের টাইটেলটা। সো ওই গুরুত্বপূর্ণ পয়েন্টটাকে আপনি যদি আরো ভ্যালু অ্যাড করে দেন, আরো ওটার ইম্পর্টেন্সটা বেড়ে যাবে না? আপনাদের উচিত অলওয়েজ পোস্টের টাইটেলটাকে H1 ট্যাগে রাখা। কেন? কারণ H1 ট্যাগে যদি পোস্টের টাইটেলটা রাখেন তাহলে আপনার ওই পোস্টের ভ্যালু আগের থেকে আরো বেড়ে যাবে। এখন কথা হচ্ছে যেহেতু আমি জানি H1 ট্যাগের ভ্যালু বেশি, H1 ট্যাগটার অনেক ইম্পর্টেন্স আছে, তাহলে আমি কি পোস্টের মধ্যে আরো একটা জায়গায় H1 ট্যাগ ইউজ করতে পারি? না। একটা পোস্টের মধ্যে একবারের বেশি H1 ট্যাগ কখনো ইউজ করবেন না, কারণ আমি ইম্পর্টেন্স ট্যাগটাকে ভাগ করে দিচ্ছি না,
দুইটা জিনিসের উপর ইম্পর্টেন্স গুগলকে শো করবো না, আমি একটাই দেখাবো, তুমি আমার এই একটাকেই টার্গেট করো। আর টাইটেলকে কেন টার্গেট করছি, কারণ আমার মেইন যে লক্ষ্যটা সেটা হচ্ছে টাইটেলটাই, আমার মেইন পেজের যে জিনিসটা হচ্ছে টাইটেল। সো টাইটেলটাকে টার্গেট করবেন এই জন্যই যে টাইটেলটাকে আমি H1 ট্যাগে দিব, তুমি টাইটেলটাকে তো এমনি ভ্যালু দিবা, আরো বেশি ভ্যালু দাও ওটাকে, যাতে কিনা ওই টাইটেলের মধ্যেই তো আমি মেইন কিওয়ার্ডগুলো রাখছি। সো ওই কিওয়ার্ডে টার্গেট করেই সে আপনাকে র্যাঙ্কে নিয়ে আসতে পারে। সো আমরা কখনোই H1 ট্যাগ কোনো পোস্টের জন্য একবারের বেশি ইউজ করব না, এটা কখনোই করব না, অনলি একবারই ইউজ হবে। এবার আসি H2 ট্যাগ। H2 ট্যাগকে আপনি কয়েকবার ইউজ করতে পারেন। সেটা হচ্ছে আপনি মনে করেন আমরা লেখার মধ্যে সাব হেডিং করি না, যে আমরা মনে করেন লিখছি এরকম যে এসইও শেখার 10টি উপায়, 10টি উপায়কে আমি মনে করেন উপায় নাম্বার 1 এইভাবে করে দিলাম, উপায় 2, এই উপায় 1 উপায় 2 কে বা উপায় 1 এ যা বলছেন বাট 2 এ যা বলছেন এগুলোকে সাব হেডিং করে একটু বড় করে দিই না, মার্কসটা জাস্ট দেখার জন্য। হ্যাঁ, এটাকে করতে পারেন আপনি, সাব হেডিং করে দিতে পারেন। তার মানে এইটাকে H2 ট্যাগ ইউজ করতে পারেন। সাব হেডিং এর ক্ষেত্রে আপনি H2 ট্যাগ ইউজ করেন, এটাই সমস্যা নেই, এবং ওটা 4-5 বার 6 বার ইউজ করেন, কোনো প্রবলেম নেই, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর H3 ট্যাগকেও আপনি চাইলে সাব হেডিং ইউজ করতে পারেন, অনেকে H3 ট্যাগকেও সাব হেডিং ইউজ করে। আর অ্যাকচুয়ালি H3 ট্যাগ এছাড়া কোনো কাজ নেই, আদার্স কোনো ইসের মধ্যে নেই। এখন আপনারা যারা ব্লগারে আছেন, ব্লগারে একটা প্রবলেম হচ্ছে, এখানে যদি আমরা দেখি আমরা তো এখন পোস্টের পেজে আছি তাই না, এই যে এই পোস্টের পেজে আছি না, আচ্ছা, তার মানে আমাদের হিসেব অনুযায়ী এইটা H1 ট্যাগে থাকা উচিত, আমাদের হিসেব অনুযায়ী। আমরা একটু দেখি এটা H1 ট্যাগে আছে কিনা। এই যে ইন্সপেক্টে গেলে এটা কোন ট্যাগে আছে, পোস্ট টাইটেল হাউ টু প্লে ফুটবল, এটা আছে কিসে, H3 ট্যাগে। এই যে এখানে মাউস রাখছি, এখানে বলে দিচ্ছে এটা H3 ট্যাগে আছে, এখানে সেটা উল্লেখ করে দিচ্ছে আপনাকে, এই যে H3। এখন কথা হচ্ছে এই যে H3 ট্যাগে আছে এটা তো আসলে এদের এসইও ফ্রেন্ডলি হলো না। আমাদের লক্ষ্য হচ্ছে এটাকে H1 ট্যাগে করা। H1 ট্যাগে করলে কি হবে, আমার এই পোস্টের জন্য এই টাইটেলটাকে গুগল তাহলে আরো বেশি ভ্যালু দেবে। এই H1 ট্যাগে কিভাবে করতে হয়, এখন এই প্রসেসটা আমি একটু দেখাচ্ছি, আপনারা আপনাদের ব্লগের জন্য করবেন এটা। টেমপ্লেটে যাবেন, প্রথমে এডিট HTML, টেমপ্লেটে যে এডিট HTML এ যাবেন। এডিট HTML এ যাওয়ার পরে এই জিনিসটা লিখে সার্চ করবেন, ডেটা পোস্ট ডট টাইটেল, এই কথাটা লিখে এর যে কোনো এক জায়গায় ক্লিক করেন, কন্ট্রোল F চাপ দেন, সার্চ বক্স চলে আসবে, এখানে এটা লিখে এন্টার দেন, ডেটা পোস্ট টাইটেল লিখে এবার এন্টার দেন। এন্টার দেওয়ার পরে এই দেখেন এখানে ডেটা পোস্ট টাইটেল দেখাচ্ছে, যেখানে যেখানে ডেটা পোস্ট টাইটেল লেখা দেখাবে তার উপরে বা নিচে H1 ট্যাগ মানে H3 ট্যাগ থাকবে, ওই H3 ট্যাগকে H1 করে দেন। এই যেমন H3 ট্যাগ এখানে H1 করে দেন, দিলে ট্যাগ দুইটা থাকে, একটা স্টার্ট ট্যাগ, একটা এন্ড ট্যাগ। সো এন্ড ট্যাগটাকে চেঞ্জ করতে হবে আমার, এই যে H3 আছে H1 করে দিলাম, একবার দিলাম, আবার আপনি এখানে আসেন, এন্টার দেন, আবার সে দেখেন আপনাকে দেখাচ্ছে আরেক জায়গায়, এই যে দেখেন H3 ট্যাগ করা, H1 করে দেন, এটাকে H1 করে দেন, এখানে এসে আবার এন্টার দেন, আবার শো করছে সে H3 ট্যাগ, এটাকে H1 করেন, এটাকে H1 করেন, আরেকবার এন্টার দেই, এখানে কোনো আর H3 দেখাচ্ছে না, আবার দেই, সে 15 জায়গায় নিয়ে গেছে আমাকে, মানে ডান। মোট কয়বার চেঞ্জ করলাম তাহলে, 3 বার আমি H3টাকে H1 করে সেভ করে দিলাম। সেভ করার পরে এবার আমি যদি ব্লগে আসি, রিফ্রেশ করি, এবার আমি আমার লেখাটাকে সিলেক্ট করি, ইন্সপেক্টে যাই, এবার দেখেন কি দেখায়, এবার H1 দেখাচ্ছে,
তার মানে এখন থেকে আপনি যে পোস্টই দেন না কেন সেই পোস্টের জন্য অটোমেটিক্যালি এটা H1 ট্যাগে হয়ে গেছে, আপনাকে আর চেঞ্জ করতে হবে না। ব্লগারে যখন আপনি যে কোনো পোস্ট দিবেন এটা অটোমেটিক্যালি H1 ট্যাগে নিয়ে নেবে। বোঝা গেছে? বাকি দুটো বলে এই ফর্মটা বোঝা যায়নি? এটা তো একটা এটা তো H1 স্যার, H2 3 মানে কিভাবে চেঞ্জ করব বা সব ওইটা না, আপনি তিন জায়গায় চেঞ্জ করলেন না S1। হ্যাঁ, এটা তো এই যে জাস্ট ফাইন্ডারে আপনি এইখানে 3 জায়গা চেঞ্জ দেখতে পাচ্ছেন? না না না, এইখানে 3 জায়গা চেঞ্জ দেখাবেন। এটা তো হচ্ছে আপনার কোডিং এর মধ্যে চেঞ্জ করে দিয়েছি আমি। আপনার কোডিং সেকশনে 3টা জায়গা চেঞ্জ করে দিয়েছি যে আপনার এর পরবর্তীতে যে কোনো জায়গায় যখন আপনি পোস্ট দিবেন না কেন এই ব্লগের জন্য সবকটাতে এই দেখাবে। কারণ কি আমি মনে করেন এই পোস্টে আছি, এখন আরেকটা পোস্টে যাই, এই যে এই পোস্টটাতে গেলাম, এখন মনে করেন এই পোস্টে গেছি, এখন এই পোস্টে তো আমি হিসেব মতো তাহলে চেঞ্জ করিনি মনে করেন। এখন যদি আমি এই পোস্টেও দেখি, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে H1 এ, ওই তিন জায়গায় চেঞ্জ করলে সব ঠিক আছে? ওই 3টা জায়গা হচ্ছে আপনার ভিতরে কোডিং সেকশন, ওই 3টা পার্ট আপনাকে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দিলে অটোমেটিক্যালি যতগুলো পোস্ট দিবেন আপনি সবগুলোর জন্য এটা H1 নিয়ে নেবে সে। এটা হচ্ছে এইভাবে কি করা। তিনটা জায়গায় S1 অনেক সময় 4টা জায়গা থাকে, অনেকে ইসে 4টা জায়গা থাকে। হচ্ছে এই পেজে S1 গুলো করে লাইকগুলো ইন্ডিভিজুয়াল সিঙ্গেল পেজে স্যার যত জায়গায় H3 থাকবে তত হ্যাঁ, যত জায়গায় H3 থাকবে ওটা H1 করে দেবেন, সোজা কথা, শেষ। আচ্ছা, ব্লগার নিয়ে এত চিন্তা করে মাথা খারাপ করা লাগবে না। আমরা তো কাজ করবো। আপনারা তো ওয়ার্ডপ্রেসে কাজ করবেন, সো ওয়ার্ডপ্রেসে কাজ করার সময় আপনার যদি থিম ভালো হয় দেন ওটা অটোমেটিক করা থাকে, এসইও ফ্রেন্ডলি করা থাকে, তো এই নিয়ে এত চিন্তা করার দরকার নেই। আচ্ছা, সো আমরা কিভাবে আমাদের পোস্ট যে টাইটেলটা আছে, পোস্ট টাইটেলটাকে H3 থেকে H1 এ করা যায় ব্লগারে, এই প্রসেসটায় আশা করি কোনো সমস্যা নেই। আর একটা জিনিস বলি, ব্লগারে কাজ করবেন না ঠিক আছে, প্র্যাকটিস করতে তো দোষ নেই, ফ্রি যেহেতু প্ল্যাটফর্মটা, প্র্যাকটিস করেন। কারণ নিজের সাইডে যদি কখনো ওয়েব টু করেন, ওয়েব টুর জন্য কাজ করতে পারেন, মানে নিজের সাইডে যদি ব্যাকলিং এর কাজ করলে তখন দেখা গেল এগুলো কাজ করতে হয়। তখন অ্যাটলিস্ট একটা সাইটকে অপটিমাইজ করার জন্য কি কি জানা লাগে ব্লগারে, এগুলো তো অন্তত জেনে রাখেন। মানলাম নিজের জন্য ওয়ার্ডপ্রেসে কাজ করবেন, কিন্তু ওয়ার্ডপ্রেসে ছাড়াও আমাদের এগুলোতে তখন কাজ করতে হয়, এগুলো আসবে অফ পেজের সময় আসবে, তখন দেখবেন এগুলো। ইমেজ অপটিমাইজেশন এই পার্টটা একটু পরে আসি, পারমালিঙ্কটা আগে দেখি। ইউআরএল বা পারমালিঙ্ক সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমাদের যে 3টা পার্ট থাকে, ফার্স্ট পার্টটা কি থাকে, সেকেন্ড পার্ট ইউআরএল থাকে বা পারমালিঙ্ক থাকে। এখন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যেহেতু ইউআরএল বা পারমালিঙ্ক থাকে এবং এইটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, গুগল এটার জন্য র্যাঙ্ক দেয়। এখন বিষয় হচ্ছে এই ইউআরএল বা পারমালিঙ্ক অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত, এটা কিভাবে তৈরি করা উচিত, কি ধরনের ফরম্যাট বেটার। আপনারা অনেক সময় খেয়াল করেছেন হয়তোবা, বেশ কিছু আগের দিনের দিকে দেখলেন এরকম দেখা যায়, এই টাইপের আপনারা আগে বা এখন অনেক সময় ইউআরএল দেখেন। যে এখন কথা হচ্ছে এই যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা দেখে কি বোঝা যায় যে আমি অ্যাকচুয়ালি কোন পেজের ভিতরে যাচ্ছি, পেজের ভিতরে কন্টেন্টটা কি পাবো। কিন্তু যদি এইখানে এইভাবে না থেকে এইভাবে থাকতো, যদি এইভাবে থাকতো তাহলে আপনার বুঝতে সুবিধা হতো না যে আমি যে পেজে যাচ্ছি সেই পেজে এসইও নিয়ে কিছু একটা কথাবার্তা বলা হচ্ছে। সো ইউজারের ট্রাস্টটা বাড়ে, প্লাস
গুগল বা আদার সার্চ ইঞ্জিন বট আপনাকে র্যাঙ্কিং এ আনতে পারে। কারণ তারা যদি এইরকম লেখা দেখে তারাও বোঝে না, কনফিউজড হয়ে যায় যে অ্যাকচুয়ালি কি ভিতরে। সো যখনই আপনারা কোনো ইউআরএল বা পারমালিঙ্ক ক্রিয়েট করবেন, পারমালিঙ্ক ক্রিয়েট করার সময় অবশ্যই আপনার মেইন কিওয়ার্ডকে পারমালিঙ্কের মধ্যে রাখবেন। আপনার মেইন কিওয়ার্ডকে আপনি যে ইউআরএলটা তৈরি করবেন তার মধ্যে রাখবেন এবং ট্রাই করেন সামনেই রাখতে। সামনে রাখতে বলতে এই যে আপনার সাইডের www.sidename.com/ শেষ এর কাছেই রাখার জন্য ট্রাই করেন মেইন কিওয়ার্ডটাকে। এবার বিষয় হচ্ছে, আগে আমরা পারমালিঙ্ক দেখতাম এরকম যে পারমালিঙ্কের কোনো অর্থ হয় না, হাবিজাবি লেখা, কিন্তু ইদানিং পারমালিঙ্ক গুলো সবাই এভাবে তৈরি করে যেটা একটা অর্থবহ একটা কিছু বোঝায়। পারমালিঙ্ক এখন আর কেউ এরকম হাবিজাবি দেয় না। পারমালিঙ্ক এখন যারাই তৈরি করে সবাই চেষ্টা করে অ্যাটলিস্ট ফুল মিনিং ওইভাবে না আনলেও কিছু কিছু ক্ষেত্রে অন্তত মিনিংফুল করার জন্য। যেমন আমি যদি একটু বলি, আমি একটা আর্টিকেল লিখছি হাউ টু লার্ন এসইও, এইটা হচ্ছে আমার টাইটেল। আমি এই লেখার জন্য যদি চিন্তা করি পারমালিঙ্ক সেট করব, এখন আপনি পারমালিঙ্ক সেট করলে আপনি তাহলে শুধুমাত্র লার্ন এসইও এটাও সেট করতে পারেন, প্রবলেম না, অথবা হাউ টু লার্ন এসইও এটাও দিতে পারেন। কিন্তু এক্ষেত্রে প্রবলেম যেটা, হাউ টু লার্ন এসইও দিলে হাউ টু স্টপ ওয়ার্ড, হাউ টু এটা হচ্ছে স্টপ ওয়ার্ড। পারমালিঙ্কের ক্ষেত্রে ট্রাই করা উচিত স্টপ ওয়ার্ড অ্যাভয়েড করতে, কারণ পারমালিঙ্কটা আমার খুব বেশি অর্থবহ না হলেও প্রবলেম নাই, কিন্তু এখানে স্টপ ওয়ার্ডটাকে অ্যাভয়েড করলে বেটার। সো এইখানে যদি আপনি এইভাবে দেন যে লার্ন এসইও না, কিন্তু অনেকে আবার এটা বলে যে না আমি আসলে এইটাকে অর্থবহ করে দিতে যাচ্ছি যাতে কিনা আমার ইউজার এটা পড়ে রিড করে বুঝতে পারে। হ্যাঁ, এটাও পারেন করতে, এই ক্ষেত্রে কোনো এমন বাধা ধরার নিয়ম নাই যে না আপনাকে এটা করতেই হবে, স্টপ ওয়ার্ড বাদ দিতেই হবে, এরকম কোনো বাধা ধরা ফিক্সড নিয়ম নাই। আপনার যদি ভালো লাগে যে না আমি চাই আমার ইউজারকে বোঝাতে, যে ইউজার টাইটেল পড়লো সেই ইউজার পারমালিঙ্কটা পড়েও যেন বোঝে, সো আমি তাকে বোঝার মতো করেই লিখে দেবো, সো দিতে পারেন। তবে আরেকটা বিষয় বলি, পারমালিঙ্ক ট্রাই করবেন ছোট রাখতে, খুব বেশি বড় করবেন না। পারমালিঙ্কটাকে একটু ছোট রাখার ট্রাই করবেন, কারণ পারমালিঙ্ক খুব বেশি বড় দেখতেও ভালো লাগে না, পড়তেও ভালো লাগে না। তো পারমালিঙ্কটাকে একটু ছোট রাখার ট্রাই করবেন, 20-25 ক্যারেক্টারের মধ্যে যেন থাকে, শর্ট হয়। হ্যাঁ, পারমালিঙ্ক আমি দেখাবো, আপনাদেরকে দেখাবো, এটা আপনার চেঞ্জ করা যায়। হ্যাঁ, সব জায়গায় চেঞ্জ করা যায়। ওয়ার্ডপ্রেস তো বারবার চেঞ্জ করা যায়, কিন্তু ব্লগার একবারই চেঞ্জ করা যায়। আচ্ছা, এবার আসি আমরা যে একটা বিষয় একটু মনে রাখবেন, আমি এইখানে যে পারমালিঙ্কের স্ট্রাকচারটা দেখাচ্ছি, এইরকম স্ট্রাকচার কোথায় দেখা যায় বলেন তো? কোনটা স্যার? আপনার সাইটে আছে তো মাঝে যে ডেট দিয়ে ইউজ করছেন এটা ওয়ার্ডপ্রেসে রয়ে যাবে, এই দেখেন। এইখানে উপরে রেখে দিন। এখন এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কেউ কেউ আছে বলে ভালো, কেউ কেউ কম সংখ্যাটা। গুগল প্রেফার করে যেটা, গুগল বলে যে তুমি যত পারো তোমার পারমালিঙ্কে /com রাখো, /com ইউজ করো। তবে এটা ই কমার্স সাইটের জন্য টোটাল ডিফারেন্স। ই কমার্স সাইটের জন্য এই কথাটার কোনো ভ্যালু নেই, কারণ ই কমার্স সাইটে প্রচুর পরিমাণে স্ল্যাশ আসবেই, কারণ হিউজ ক্যাটাগরি থাকে ওখানে। মনে করেন ফার্স্টে একটা আমি মোবাইলে ঢুকলাম, মোবাইল স্টোরে থেকে এবার আমি স্যামসাং মোবাইল ঢুকলাম, স্যামসাং মোবাইল থেকে স্যামসাং মোবাইলের এই মডেলে ঢুকলাম, এই মডেল থেকে এই মডেলের এই কালারে গেলাম। সো এইভাবে করে কিন্তু স্ল্যাশ বাড়ছে, এটা আলাদা। কিন্তু যদি এটা হয় আপনার এমনি নর্মাল ব্লগের ক্ষেত্রে, তখন গুগল বলে তুমি ট্রাই করো অলওয়েজ যে তোমার রুট ডোমেন যেটা, যে www এখানে হচ্ছে আপনার name.com, এরপরে স্ল্যাশ দিয়েই যেন তুমি তোমার পারমালিঙ্কটার মেইন যে লেখাটা, তোমার টাইটেলটা, সরি ইউআরএলটা যেন এখানে তুমি দিতে পারো। তাহলে কি হবে, যতটা আপনার রুট ডোমেনের বা আপনার এই যে ডোমেইনের নামের কাছে আপনার কিওয়ার্ডটা থাকবে,
গুগল এটার ভ্যালু তত বেশি দিবে। যত এটা দূরে সরে যাবে, মনে করেন এখানে একটা স্ল্যাশ দিলাম, অনেকে জায়গায় এরকম দেখছেন আপনারা, এরকম আসে www.abc.com/blog/ তারপরে আসে। সো এইভাবে অ্যাকচুয়ালি সে বলে যে না, তুমি ভালো হয় আমার জন্য তুমি স্ল্যাশটাকে কম আনো, তুমি তোমার যে রাইটিংটা দিবা বা তুমি তোমার যে ইউআরএলটা তৈরি করবা, এই ইউআরএল এর মধ্যে ফরওয়ার্ড স্ল্যাশটা যত কম পারো রাখো, এইটা ভালো, স্ট্রাকচারগত হিসেব দিক থেকে ভালো। যেমন এইখানে আমরা ব্লগারে কিছু করার নেই, এটা চেঞ্জ করা যায় না, কিন্তু ওয়ার্ডপ্রেসে গেলে আপনি চেঞ্জ করতে পারবেন। ওয়ার্ডপ্রেসে গেলে আপনাকে অনেকগুলো অপশন দিবে, আপনার যেটা ইচ্ছা আপনি চুজ করে ইউজ করতে পারবেন। ওয়ার্ডপ্রেস এটা খুব ইজি, জাস্ট আপনার নিজেকে চুজ করে দিতে হয় যে আমি এটা চাচ্ছি স্ট্রাকচারের জন্য। সো আপনি এইভাবে করে আপনার পারমালিঙ্কের স্ট্রাকচারটা রাখার ট্রাই করবেন, এবং যেটা বললাম অবশ্যই পারমালিঙ্কের মধ্যে আপনার মেইন কিওয়ার্ড রাখবেন, এইটা যেন ভুল না হয়। সো এখন আমরা জাস্ট একটু ব্লগারে যদি একটা জিনিস দেখি, একটা পোস্ট দেওয়ার ক্ষেত্রে আমি একটা নিউ পোস্টে যাই, নতুন একটা পোস্ট দিচ্ছি। দেখেন আমি যদি এখানে লিখি আমি লিখলাম হাউ টু বাই মোবাইল ফোন, আমি জাস্ট এখানে আছি, এখানে মনে করেন কিছু লিখছি জাস্ট নর্মালি। এই যে পারমালিঙ্ক অপশনটা ব্লগারের ক্লিক করেন, সে দেখেন অটোমেটিক একটা নিয়ে নিয়েছে না, হাউ টু বাই মোবাইল ফোন নিয়ে নিয়েছে, কিন্তু হাউ টু বাই মোবাইল ফোন। আপনার যদি মনে হয় এটা ভাল লাগছে রাখেন, সমস্যা নেই। যদি মনে হয় আপনার ভাল লাগতেছে না, আমি চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে যে কাস্টমে যান, এইখান থেকে আপনি চেঞ্জ করে দেন আপনার যেটা ভাল লাগে, আপনার যেমন ভাল লাগে আপনি সেভাবে চেঞ্জ করতে পারেন। সো এটা আপনার উপর ডিপেন্ড করে, যদি শেষ হয়ে যায় করা, ডান। তবে একটা বিষয় মনে রাখবেন, একবার যদি আপনি পাবলিশ করে ফেলেন, ব্লগারে আর এটা চেঞ্জ করতে পারবেন না। ব্লগারে পোস্ট একবার পাবলিশ হয়ে গেলে তারপরে আর এটা চেঞ্জ করা যায় না। সো আপনাদেরকে যদি পারমালিঙ্ক ব্লগারের ক্ষেত্রে চেঞ্জ করতে হয়, এটা ফার্স্টেই করে নিতে হবে, পোস্ট পাবলিশের আগে, পরে গেলে আর ওটা করতে পারবেন না। এটা বাই ডিফল্ট ব্লগে থাকবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা সে রাখবে। এই জন্যই তো বলা হয় যে এটা এসইও ফ্রেন্ডলি না, কারণ ফ্রিতে আর কি দেবে, সে আপনার তার জায়গায় একটা নাম ইউজ করতে দিচ্ছে আপনাকে, তার স্পেস দিচ্ছে আপনাকে ইউজ করতে, আর কি চান। তো পারমালিঙ্কটা কি বোঝা গেছে? অন পেজের নিয়মগুলো না খুব সহজ লাগে, খুব দ্রুত শেষও হয়ে যায় আমাদের অন পেজটা। নিয়মগুলো খুব ইজি, তো অনেক দ্রুত সুন্দরভাবে বলে যেতে পারি, আমরা শেষ করতে পারি, কিন্তু করতে যখন দেওয়া হয় তখন দেখা যায় যে অ্যাকচুয়ালি কি করে। আর আপনারা যে 9 জন লিখবেন, এই যে অন পেজের প্রত্যেকটা বিষয় বলছি, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের ফলো করে একটা আর্টিকেল লিখতে হবে। যেমন যে আর্টিকেলটা লিখবেন তার অবশ্যই একটা পারমালিঙ্ক থাকবে, সেই আর্টিকেলের অবশ্যই টাইটেল থাকবে, সেই আর্টিকেলের অবশ্যই ভিতরে কন্টেন্ট থাকবে, মেটা ডেসক্রিপশন থাকবে। এই প্রত্যেকটা পার্ট কিন্তু আপনাদের সুন্দর করে তৈরি করতে হবে। স্যার এই যে স্যার এই যে প্রত্যেকটা অন পেজের একটা স্যার এই যে প্রত্যেকটা অন পেজের একটা যে একটা করে অংশ, এগুলো কি স্যার একটা সিকোয়ালে করবে? সিকোয়ালি যেভাবে স্যার এখানে বলছেন স্লাইড, সেভাবে কি? এইভাবেই তো আসে, হিসেবে তো এইভাবেই আসে। আর প্রথমে আমরা টাইটেল লিখি, যে কোনো পোস্টে টাইটেল লিখি, টাইটেলের পরে পাশে আমরা ইউআরএলটা পারমালিঙ্কে সেট করে মেটা ডেসক্রিপশন দিয়ে দিই, এরপরে এসে আমরা কন্টেন্টটাকে লিখি কন্টেন্টের সাথে। সিকোয়েন্সিয়াল তো এইভাবেই আসে। আচ্ছা, হ্যাঁ কেন করবেন না? সমস্যা কেন হবে আমি বলি, স্লাইড তো আছে, স্লাইড আছে না, স্লাইড তো দেয়া আছে।
আমি আপনাকে তো এটা বলছি না, আমি বলছি এটা যে আপনার তো কিওয়ার্ড রিসার্চ পার্টটা বুঝেছেন, টাইটেল অপটিমাইজেশনটা জানেন, স্লাইডে দেয়া আছে রুলস কি, একটা টাইটেল কি ভালোভাবে তৈরি করতে হবে। সো টাইটেল তৈরি হয়ে গেলে তো আপনাকে আর কিছু করতে বলছি না, আমি তখন বলছি আপনি তো একটা কন্টেন্ট লিখবেন, কন্টেন্টটা লেখা স্টার্ট করেন। ওয়ার্ড ফাইলে আপনি কন্টেন্টটা লিখে রেডি করেন, কারণ কন্টেন্টটা তো আর একদিন লিখতে পারবেন। এটা যদি বলি আমি একদিন লেখা, ইম্পসিবল, একদিন একটা কন্টেন্ট লেখা পসিবল না, এটা সময় লাগবে আপনাদের। ওইটা লিখে রেডি করতে লাগেন, তারপরে এই যে বিষয়গুলো অন পেজের এগুলো আস্তে আস্তে করে প্রত্যেকটা যেদিন পোস্ট দিবেন ব্লগারে সেই দিন এগুলো এক একটা করে ইমপ্লিমেন্ট করবেন, তখন এগুলো একটু দেখে নিলেন। স্যার টাইটেলটাকে কি কোনো পেজে মেইন কিওয়ার্ড হিসেবে ইউজ করা যায়? কেন যাবে না? টাইটেলের মধ্যে আমরা পেজে মেইন কিওয়ার্ড দিই, টাইটেলের মধ্যে তো অবশ্যই মেইন কিওয়ার্ড দিই আমরা। আচ্ছা, সো ইউআরএল পার্টটা কি বোঝা গেছে? আমরা অন পেজের যে বিষয়গুলো দেখলাম আমি একটুই বলি। ফার্স্টে আমরা টাইটেলটা দেখেছি, তারপরে মেটা ডেসক্রিপশন, তারপরে মেটা কিওয়ার্ড, তারপরে হেডিং ট্যাগ, তারপরে হচ্ছে আপনার ইউআরএল অপটিমাইজেশন যেটা, বা ইউআরএল পার্মালিঙ্ক, এই কয়টা পার্ট আমরা দেখেছি অন পেজের। আচ্ছা, এখন আপনারাই বলেন, অন পেজ বলতে গেলে তো আমরা একটা টাইটেলকে মানে একটা কন্টেন্টকে বোঝাচ্ছি অ্যাকচুয়ালি। সো একটা কন্টেন্টের মধ্যে আর কি কি পার্ট থাকতে পারে যেটা আমরা বাদ রাখছি? ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে স্যার, অ্যাঙ্কর টেক্সট আছে, অডিও থাকতে পারে, আর লেখালেখির পোস্ট আছে। অ্যাঙ্কর টেক্সট, রাইট, অ্যাঙ্কর টেক্সট একটা পার্ট থাকে আমাদের লেখার মধ্যে। অ্যাঙ্কর টেক্সটটা কি? অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে আপনি অনেক সাইডে গেলে দেখবেন যে লেখার মধ্যে কোনো একটা জায়গায় মাউস নিয়েছেন আপনি, একটা হাতের মতো চলে আসছে এবং সেটাতে ক্লিক করা যাচ্ছে, এবং ক্লিক করলে সে আপনাকে আর একটা ডিফারেন্ট পেজে নিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট করা, মানে কোনো একটা কিওয়ার্ডের উপরে ব্যাক এন্ডে একটা লিংক দিয়ে দেওয়া হয়েছে, ওই কিওয়ার্ডে ক্লিক করলে আপনাকে ওই লিংকে বা ওই পেজে নিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট করা। অ্যাঙ্কর টেক্সটটা মূলত কেন করে? অ্যাঙ্কর টেক্সটটা এই কারণেই করা হয় যে ইউজারকে আরো ভ্যালু অ্যাডেড ইনফরমেশন দেওয়ার জন্য। ভ্যালু অ্যাডেড ইনফরমেশন বলতে গেলে বলি, আপনি এখানে লিখছেন কিভাবে ভালো মতো কিওয়ার্ড রিসার্চ করা যায়, এই প্রসেসটা লিখছেন। লিখতে লিখতে আপনি বললেন যে আপনি চাইলে একটা পর্যায়ে এসে গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলটা ইউজ করতে পারেন, অথবা গুগল কিওয়ার্ড শিটার থেকে লং টেল কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারেন। এখন আমি বলি, আপনি এখানে একটা কথা বললেন যে লং টেল কিওয়ার্ড আইডিয়া জেনারেট করার কথা, বা এলটিকে বললেন। এখন এই লং টেল কিওয়ার্ড কি, এটা তো সে নাও জানতে পারে। যে ইউজার সেটা নাও জানতে পারে যে লং টেল কিওয়ার্ডটা কি। আপনি করলেন কি, লং টেল কিওয়ার্ডকে একটা অ্যাঙ্কর টেক্সট করে দিলেন এবং তাকে বললেন যে তোমার যদি ইচ্ছা হয় লং টেল কিওয়ার্ড কি জানতে, ক্লিক করো, সে চলে যাবে লং টেল কিওয়ার্ড পেজে, যে জেনে আসো আগে লং টেল কিওয়ার্ড কি। এইভাবে হচ্ছে অ্যাঙ্কর টেক্সট করা, যে ইউজারকে আরো বাড়তি ইনফরমেশন দেয়া, হেল্প করা তাকে, যে তুমি আরো ভ্যালু অ্যাডেড ইনফরমেশন জানতে চাচ্ছ, এটা নাও। একটা কোশ্চেন স্যার, বলেন। একটা কিওয়ার্ড জিনিসকে আমি অ্যাডভার্টাইজ করলাম, ওই জিনিসটা যদি 5 বার লেখা থাকে অটোমেটিক হয়ে যাবে? না, আপনি একবার করলে একবার, অটোমেটিক হবে না, আর 5টা সেম নাম দেখা হবে না, কোনো হবে না। আচ্ছা, এখন বিষয় হচ্ছে অনেক সময় আমরা অ্যাঙ্কর টেক্সট এরকম দেখি যে ক্লিক হেয়ার, গো হেয়ার, জয়েন, এই টাইপের দিয়ে অ্যাঙ্কর টেক্সট করা থাকে। আবার অনেক সময় এরকম দেখি যেখানে কিনা আমরা কিওয়ার্ড দিয়ে অ্যাঙ্কর টেক্সট করি। কিওয়ার্ড দিয়ে বলতে গেলে কি, যেমন কেবল বললাম, যেমন লং টেইল বললাম একটা, এটা হলো আমার কিওয়ার্ড। সো বেস্ট হচ্ছে কিওয়ার্ড দিয়ে অ্যাঙ্কর টেক্সট করা। শুধু এরকম ক্লিক হেয়ার, কারণ ক্লিক হেয়ারের উপরে অ্যাঙ্কর টেক্সট করলে ইউজারও বুঝতেছে না যে ক্লিক হেয়ার লেখছে, বুঝলাম, কিন্তু ক্লিক হেয়ার করলে আমি কই যাব এটা তো আমি জানি না, সে আমাকে কই নিয়ে যাবে এটা তো আমি জানি না। তো তাকে যেন বুঝতে সুবিধা হয় যে আপনি অ্যাঙ্কর টেক্সটটা করলে আপনি তাকে কোথায় নিয়ে যাচ্ছেন। এবার একটা বিষয় বলি, অ্যাঙ্কর টেক্সটের এই যে এক্সাম্পলগুলো, এগুলো সবচেয়ে ভালো অ্যাঙ্কর টেক্সট দেখা যায় কোথায়? উইকিপিডিয়াতে। এখন উইকিপিডিয়াতে আমরা যে অ্যাঙ্কর টেক্সটগুলো করা দেখি, তো প্রত্যেকটা লাইনে করা থাকে, প্রত্যেকটা ওয়ার্ডে বলতে গেলে।
কিন্তু ওইটা কিন্তু ইন্টারনাল লিঙ্কিং করে। অ্যাঙ্কর টেক্সটে যে করে ওরা ইন্টারনাল লিঙ্কিং করে। বিষয়টা এরকম, ওরা কিন্তু ওদের নিজের আরেকটা পেজকে রেফার করে। ওরা কিন্তু এইটা বলে না কখনো যে তুমি ক্লিক করে আমার পেজের বাইরে চলে যাও, রেফারেন্স বাদে, রেফারেন্স পার্ট বাদে। সো উইকিপিডিয়ার মধ্যে কিন্তু আমরা অ্যাঙ্কর টেক্সটের খুব ভালো এক্সাম্পল দেখতে পারি, এবং শুধু অ্যাঙ্কর টেক্সট না, খুব ভালো মানের ইন্টারনাল লিঙ্কিং দেখা যায় উইকিপিডিয়াতে। ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে আপনার এই যে অ্যাঙ্কর টেক্সটের বিষয়টা, এটা যত ভালো মতো আপনি আপনার পেজের জন্য করতে পারবেন, এটা আপনার সাইটের জন্য তত ভালো এবং ভিজিটরকে তত বেশি আপনি আপনার পেজে রাখতে পারবেন। কারণ উইকিপিডিয়াতে যখন একটা ভিজিটর যায়, সে নতুন নতুন এরকম আরও অনেকগুলো টার্ম সম্পর্কে দেখতে পারে ওখানে, এবং তার ইচ্ছা হয় স্বাভাবিক যে এই জিনিসটা বুঝতেছি না, কারণ বুঝতে এটা জানতে হবে, ক্লিক করে ওইটাই চলে যায়, আবার ওইটা থেকে আরেকটা যায়, এইভাবে কিন্তু ওরই উইকিপিডিয়া পেজের মধ্যেই ঘুরতে থাকে। সো এতে হয় কি, একটা ভিজিটর অনেকক্ষণ আপনি স্টে করাতে পারেন আপনার সাইটে। সো অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে ইন্টারনাল লিঙ্কিং করে সবচেয়ে বেশি ভিজিটর ধরে রাখা যায়। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা ওয়ে ভিজিটরকে আপনার পেজে সবচেয়ে বেশি সময়ের জন্য ধরে রাখার জন্য। সেক্ষেত্রে যদি স্যার বেশি হয়ে যায়, কি বেশি আছে? অ্যাঙ্কর টেক্সট করা প্রবলেম কোনো প্রবলেম নাই। আপনার যদি সেই রকম রিসোর্স থাকে আপনি অ্যাঙ্কর টেক্সট করেন, কিন্তু একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন অ্যাঙ্কর টেক্সটের ক্ষেত্রে। আমি বলি, আমি একটা আর্টিকেল লিখছি, 500 ওয়ার্ডের বা 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখছেন। আর্টিকেলের মধ্যে আপনার একটা কিওয়ার্ড, মনে করেন আপনি এসইও, এই কিওয়ার্ডটাকে 10 বার ইউজ করছেন, করতেই পারেন আপনার আর্টিকেলের মধ্যে। আপনি করলেন কি, 10 বারই ওই এসইওটাকেই অ্যাঙ্কর টেক্সট করেছেন সেম একই পেজের সাথে। কারণ আপনার কি বায়ারের এখন হয়তো ইচ্ছা করতে, মানে আমার যে ভিজিটর তার হয়তো এখন ইচ্ছা করতেছে না এসইওটা কি এটা সম্বন্ধে প্রথমে জানতে, লাস্টের দিকে যায় হয়তো ইচ্ছা করতে পারে, তখন আমি তার সুযোগটা দিই। সে আবার কষ্ট করে উপরে ক্রল করে আসবে, তাহলে নিচে ওই সুযোগটা দিয়ে দিই। এইটা কখনো করা যাবে না। একটা পেজ থেকে আপনি সেম আরেকটা পেজকে যদি অ্যাঙ্কর টেক্সট করেন, মানে আমি একটা পেজ থেকে আরেকটা ডিফারেন্ট পেজকে অ্যাঙ্কর টেক্সট করব, কিন্তু এটা অনলি একবারই করব। আবার এটা করা যাবে না যে ডিফারেন্ট কিওয়ার্ড দিয়ে আমি ওই সেম পেজকে দুইবার অ্যাঙ্কর টেক্সট করে দিই, কোনো লাভ নেই। এটা একটা পেজ থেকে আরেকটা পেজকে অনলি একবার অ্যাঙ্কর টেক্সট করেন, দুইবার করেন না। কিওয়ার্ড ডিফারেন্ট করেও না, বা কিওয়ার্ড সেম কিওয়ার্ড দিয়ে তো নাই। অ্যাঙ্কর টেক্সট যখন করবেন, অ্যাঙ্কর টেক্সট করার সময় মাথায় রাখবেন এটা, যে আমি বায়ার, আমার যে ভিজিটর আছে বা ট্রাফিক আছে, তাকে কি আমি যে জায়গাটায় বলছি সেই জায়গাটাতেই পাঠাচ্ছি। মানে আমি তাকে বলছি, আমি তাকে একটা ভালো একটা পেজে পাঠাচ্ছি যেখানে কিনা গেলে সে লিপস্টিক সম্পর্কে আইডিয়া পাবে। মনে করেন একটা জুয়েলারি একটা আমি আর্টিকেল লিখেছি, বা জুয়েলারি নিয়ে একটা বলেছি, সেখানে একটা লিখছি যে লিপস্টিক নিয়ে একটা তাকে আমি সেই লিপস্টিকে ক্লিক করলে সে লিপস্টিকের রিলেটেড একটা আর্টিকেলে যে পড়বে। কিন্তু সে লিপস্টিক ক্লিক করলো, তাকে নিয়ে গেলেন একটা কলার পেজে, হতেই পারে নিয়ে গেছে ব্যানানা নিয়ে কথা বলছেন, ওটাকে আপনি লিপস্টিক হিসেবে তার সাথে অ্যাঙ্কর টেক্সট করেছেন। এখন এই যে লিপস্টিক দেখায় কলা দেখাই দিলেন তারে, সো এটা তো টোটালি ইরিলেভেন্ট হয়ে গেল। এখন এই যে ইরিলেভেন্ট কাজটা করলেন, এখন আপনি বলতে পারেন এখানে আমার সাকসেস এইটা, আমি বায়ার মানে আমার যে ভিজিটর তাকে আর 5 সেকেন্ড বেশি রাখছি, এটা সাকসেস না, এটা কোনো সাকসেসের কিছু নাই। এইভাবে সাকসেস আসে না। তো বিষয়টা হচ্ছে এরকম, একদম নরমালি যদি বলি যে এইভাবে যদি চিন্তা করা হয়, তাহলে তো আমরা আরো মজার মজার কিওয়ার্ড ইউজ করে অ্যাঙ্কর টেক্সট করতে পারি, যাতে কিনা এমন ওই কিওয়ার্ড দিতে পারি যা দেখলেই যে কোনো ইউজার ইচ্ছা হবে কি ক্লিক করি একটা, এরকম কিওয়ার্ড দিয়ে অ্যাঙ্কর টেক্সট করা যায়। কিন্তু ম্যাটারটা হচ্ছে যে আমি যে অ্যাঙ্কর টেক্সট করলাম, অ্যাকচুয়ালি কি আমি একটা রিলেভেন্ট পেজে পাঠাচ্ছি, এইটা হচ্ছে বিষয়। যেটা কিনা আমরা দেখি ফেসবুকে তো হ্যাভি পরিমাণে দেখি, দেখা একটা জিনিস ক্লিক করলে নিয়ে যায় কোনখান থেকে কোন জায়গায়। এই টাইপের জিনিসগুলো কখনো করা যাবে না। এতে হবে কি, আপনার পেজ ভ্যালু কমে যাবে, আপনার সাইটের প্রতি ইউজারের ট্রাস্ট কমে যাবে, সে আর আপনার সাইটে ভিজিট করবে না। আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ইন্টারনাল লিঙ্কিং এবং অ্যাঙ্কর টেক্সটের হিউজ পরিমাণে একটা স্ট্রং পাওয়ার আছে আপনার সাইটকে র্যাঙ্ক করার জন্য, হিউজ একটা পাওয়ার আছে। এই পাওয়ারটার ইউজ করেন, কিন্তু সেটার সঠিকভাবে।
এটাকে কোনো ইলিগাল ওয়েতে নিয়েন না, যাতে কিনা ইউজারকে ধরে রাখার জন্য আমি একটা মানে তার দেখাচ্ছি একটা জিনিস পাঠাচ্ছি আর এক জায়গায়, কারণ আমি জানি অ্যাঙ্কর টেক্সটের ভ্যালু আছে এই জন্য। এটা কাজ করেন না। এটা কি গুগল বুঝতে পারবে? কেন বুঝতে পারবে না? তাহলে আমরা যদি বাংলা ওয়ার্ড ইউজ করি, বাংলা ওয়ার্ডে গুগলের কোনো ইন্টারেস্ট নাই, কারণ বাংলা সে এখন মতো রিড করা শুরু করেনি। যেদিন রিড করবে সেদিন তার ইন্টারেস্ট আসবে। এই একটা কারণেই বাংলা জিনিসে এই জিনিসটা দেখা যায়, যে দেখায় কলা নিয়ে যায় লিপস্টিক। তো ওইসব বলে লাভ নেই, বাংলাদেশ পারবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা অ্যাঙ্কর টেক্সট সাধারণত একটা পেজের জন্য কয়টা করা বেস্ট বা ভালো। নর্মাল সেন্সে বলতে গেলে যদি আপনার হাতে সেরকম রিসোর্স থাকে, মানে আমরা যখন ইন্টারনাল লিঙ্কিং করব, মানে আমি আমার ডিফারেন্ট আর একটা পেজে ইউজারকে পাঠাতে যাচ্ছি আর একটা ইনফরমেটিভ কিছু জানার জন্য, আমার তো আর একটা ডিফারেন্ট পেজ থাকতে হবে, তা না হলে আমি পাঠাবো কোথায় থাকে? আমি কখনোই আমার পেজের ইউজারকে বাইরে একটা লিঙ্ক দিয়ে পাঠাই দেবো না, কারণ সে তাহলে আমার পেজ থেকে বাইরে চলে গেল। আমি কখনোই চাবো না যে আমার ভিজিটরকে আমি বাইরে পাঠাতে, এটা আমি চাবো না। বিষয়টা এরকমভাবে যদি দেখেন, এই ফ্লোরেই আমার দুইটা দোকান আছে, একটা কাস্টমার আমার কাছে আসছে, আমি সেই কাস্টমারকে সেই প্রোডাক্টটা দিতে পারছি না, আমার কাছে নাই, কিন্তু আমি করলাম কি কাস্টমারকে এইটা বলে দিলাম যে দেখেন ম্যাডাম বা দেখেন স্যার, এই জিনিসটা যেটা খুঁজছেন আপনি এর থেকে ভালো আর একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা মার্কেটে নতুন আসছে এবং অনেক ভালো চলছে, কিন্তু প্রোডাক্টটা আমার কাছে নাই। ওই পাশে একটা দোকান আছে, ওরা নতুন নিয়ে আসছে প্রোডাক্ট, আপনি চাইলে ওই দোকান থেকে নিতে পারেন। তার মানে কি হলো, আপনি কিন্তু আপনার দোকান থেকে তাকে কেনালেন না, তাকে কেনালেন আপনারই ডিফারেন্ট একটা দোকান থেকে ওই প্রোডাক্টটাই কেনালেন। এতে হবে কি, সে ট্রাস্ট নিয়ে বের হয়ে গেল যে না, সে তো তার নিজের দোকান থেকে আমাকে জোর করে কিছু কেনা আনি, সে আমাকে একটা দোকান রেফার করেছে, আমি সেই দোকান থেকে কিনেছি এবং প্রোডাক্ট আমার চাইবে ভালো লাগছে, কিন্তু সে কিনতে আসলে দেখা গেলো একটা প্রোডাক্ট কিনে নিয়ে গেলো একটা জিনিস শুধুমাত্র আপনার কথার জন্য। অ্যাঙ্কর টেক্সটের ক্ষেত্রে যখন আপনি ইন্টারনাল লিঙ্কিং গুলো করবেন, আমি বারবার বলছি ইন্টারনাল লিঙ্কিং মানে হচ্ছে আপনার নিজের সাইডের পেজগুলোর মধ্যে। সো এইখানে কিন্তু আপনি যখন ইন্টারনাল লিঙ্কিংটা করছেন, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি আমার ইউজারকে সেরকম ভ্যালিড রিসোর্সের কাছে পাঠাবো যেগুলা তার দরকার বা যেখান থেকে সে কিছু আলাদা ইনফরমেশন পাবে। কিন্তু যদি এমন হয় আপনার টোটাল সাইডে পেজই আছে মাত্র 10টা, তাহলে কার সাথে আর কার কয়টা লিঙ্ক করবেন? এক লিঙ্ক কি বারবার করবেন একটা পেজের সাথে? কখনোই না। আমাদের প্রবলেম হয় এইখানেই ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে, যে আমাদের তো পেজের সংখ্যাই কম, আমরা তো মানে মাসে দেখা গেলো বড় 4-5টা আর্টিকেল দিই, কিন্তু বড় বড় সাইট যেগুলো তাদের দেখা গেলো 500, 600, 1000 খানিক পেজ আছে। ওই পেজের সাথে ওরা ঠিক সুন্দরভাবে ইন্টারনাল লিঙ্কিং মেনটেন করতে পারে। দেখো একটা পেজ থেকেই 5টা-6টা ইন্টারনাল লিঙ্কিং করে অ্যাঙ্কর টেক্সট দিয়ে, সেভাবে কিওয়ার্ড বেস করে, কারণ ওদের সেই রিসোর্সটা আছে, কিন্তু আপনার তো নাই। যদি আপনি সেরকম রিসোর্স করতে পারেন দেন তাহলে লিঙ্ক করেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি এরকম রিসোর্স রেডি করতে না পারেন, তাহলে শুধু শুধু ওই ইন্টারনাল লিঙ্কিং বা অ্যাঙ্কর টেক্সটের লোভ আছে মনের মধ্যে, বসায় দেওয়ার দরকার একটা বসায় দিলাম, এই কাজ করেন না, তাহলে লাভ পাবেন না। এবার আপনারা যারা আর্টিকেল লিখবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যে আর্টিকেলটা লিখবেন ওই আর্টিকেলটার সাথে বর্তমানে ওই পেজে থাকা বা ওই সাইডে থাকা কোনো আর্টিকেলের যদি কোনো কিওয়ার্ড দিয়ে মনে করেন যে ইন্টারনাল লিঙ্কিং করা যায়, আপনারা এই কাজটা করবেন, তাহলে আপনাদের ইন্টারনাল লিঙ্কিং এর একটা বাস্তব এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আমি বুঝাতে পারছি আপনাদের? আপনাদের তো আমি একটা সাইট দিয়ে দিয়েছি যে localdiscover.com, এই সাইডেই আপনাদের পোস্টটা যাবে। ওই সাইডে আদার্স যে আর্টিকেলগুলো আছে, আর 25-26টার মতো আর্টিকেল আছে ওই সাইডে, আপনি যদি ওই রিলেটেড কোনো একটা আর্টিকেল আবার লেখেন, অথবা এমন কোনো একটা আর্টিকেল লিখলেন যার মধ্যে একটা এমন কিওয়ার্ড চলে আসছে যে কিওয়ার্ডটা যদি আপনি পারেন যে কোনো একটা পেজের সাথে ইন্টারনাল লিঙ্ক করতে, সো করেন, তাহলে হবে কি আমরা ক্লাসে এটা লাইভ দেখতে পারবো যে আপনি হ্যাঁ জিনিসটা বুঝতেন এবং জিনিসটা ঠিকমতো করতে পারছেন। কোনো ভুল করলেও বুঝতে পারবো, সঠিক করলেও বুঝতে পারবো। আচ্ছা, এবার আমি একটু ব্লগারে ইন্টারনাল লিঙ্কিং করার প্রসেসটা একটু দেখাই। আমরা একটা পোস্টে যাই, হ্যাঁ, মনে করেন হাউ টু প্লে ফুটবল, এর মধ্যে আমি এই জায়গায় এসে লিখলাম হাউ টু লার্ন এসইও। এখন বলেন না এটা তো পুরাই
একদম দুইটা জিনিস ডিফারেন্ট। হ্যাঁ ডিফারেন্ট জিনিস, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। কারণ এটা তো সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। এটা তো আর এসিও মানে ফুটবল খেলতে কী হবে তার মধ্যে যে আমি বলবো না যে ফুটবলের সাথে তুমি এসিও শেখো, এটা তো আর হয় না। আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে আমার আর একটা পেজ আছে না এসিও নিয়ে, আমি যেটা লিখেছি ওই পেজটির সাথে কীভাবে লিঙ্ক করবো এটা দেখাচ্ছি। মনে করেন এই যে লার্ন এসিও এই পেজটা, এই লিঙ্কটাকে কপি করি আমি। এই যে আমি চুজ করেছি এই কিওয়ার্ডটাকে, এই যে লিঙ্কে সিলেক্ট করি, এইখানে জাস্ট পেস্ট করে দিই আমি লিঙ্কটাকে, দেয়া হয়ে গেল। এইখানে এই টিকটা আমি দিয়ে দিই। কেন দিব? কারণ আমার ভিজিটর এই পেজে একটা আর্টিকেল পড়ছে, তাকে যদি আমি লিঙ্কে ক্লিক করলে এই পেজ থেকে সে চলে যে এইখানেই আরেকটা পেজ লোড হয়, তাহলে কি সে যদি চায়ও পরে ফিরে আসতে আমার পেজে সমস্যা হবে তার। সো তাকে আমি এক কাজ করি, ডিফারেন্ট আরেকটা ট্যাবে পাশে অন করে দিই, তাহলে তার হবে কি আমার আর্টিকেলটাও থাকলো, নতুন সে আরেকটা আর্টিকেল পাশে পেল, তার মানে সে চাইলেই সহজে আবার এটা পড়তে পারবে। এই জন্য আমি জাস্ট তাকে এইখান থেকে যখন এটা দিব, নিউ এইটা দেবো, এটা ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, এইটা জাস্ট সিলেক্ট করে দিয়ে ওকে করব। একটা জিনিস বলি, এই যে সেকেন্ড অপশনটা আছে এইটা ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে কখনোই দিবেন না। ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে কখনোই এই যে সেকেন্ড অপশনটা আছে অ্যাড রেল ইকুয়াল টু নো ফলো, এইটা কখনোই দিবেন না এই অপশনটা। তবে যদি এক্সটার্নাল লিঙ্কিং হয়, যে আপনি আপনার সাইট থেকে বাইরের আরেকটা সাইটকে, আপনার সাইট না সেটা অন্য আরেকজনের সাইটকে রেফার করছেন, তখন অবশ্যই এটা দিবেন। তখন যেন এটা দিতে ভুল করেন না, তখন অবশ্যই এই রেল ফলো এটা অবশ্যই দিয়ে দিবেন। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আপনি যদি আপনারই সাইডের সেম আরেকটা পেজের সাথে লিঙ্ক করেন তখন এই অপশনটা ফাঁকা রাখবেন। কিন্তু যদি আপনি আপনার সাইডের না ডিফারেন্ট আরেকটা সাইডের সাথে লিঙ্ক করেন তখন অবশ্যই এইটাকে টিক দিয়ে দিবেন, অবশ্যই দিবেন, এইটা যেন ভুল করেন না। এইটার কাজ কি পরে বলবো, এটা এখন না, এটা অফ পেজে একটা কাজ, পরে বলবো। সো আমরা ওকে করি, আমার লিঙ্ক করা হয়ে গেল, আপডেট দেই। এবার আমি পেজে আসি, হোমে যাই। আমরা এইটার সাথে করছিলাম হাউ টু প্লে ফুটবল, রাইট? আমি এইটায় যাই, আর্টিকেলে গেলাম, এই যে আমার লিঙ্কটা দেখেন, এরপর মাউস নিয়ে একটা হাত চলে আসছে। এবার এই লিঙ্কে যে ক্লিক করলাম, সে পাশে আমাকে এটা রাখছে, পাশে একটা ট্যাব ওপেন করে হাউ টু লার্ন এসইও পেজে নিয়ে আসছে। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং করা উইথ অ্যাঙ্কর টেক্সট। অনেক সময় দেখা যায় যে আমরা লিঙ্কিং করি ঠিক আছে, ইন্টারনাল লিঙ্কিং করি ঠিক আছে, কিন্তু কোনো কিওয়ার্ড দিই না, সরাসরি ইউআরএলটা বসায় দিই, মানে সাইডের ইউআরএলটা সরাসরি বসায় দিই। এইটাকে বলা হয় নেকেড ইউআরএল। নেকেড ইউআরএল ইউজ করতে হয় না, এটা খারাপ, এটা দেখতে ভালো লাগে না। কখনো নেকেড ইউআরএল ইউজ করবেন না, মানে টোটালি শুধু ইউআরএলটা দিয়ে দিবেন না। মানে আমি যদি এখানে এইটা করতাম যে আমি এখানে এই পেজের এইটা না দিয়ে সরাসরি পেস্ট করে দিলাম লিঙ্কটা, এবার আপডেট দিয়ে দিলাম। এবার আমি যদি এখানে আসি, দেখেন এই যে লিঙ্কটা দেখা যাচ্ছে, এইটা করবেন না, এই দেখেন এই জিনিসটা করবেন না, এইটা খারাপ, এই কাজটা কখনো করবেন না, এটা ঠিক না করা। আচ্ছা, সো ইন্টারনাল লিঙ্কিং কি, অ্যাঙ্কর টেক্সট কি বোঝা গেল? আমাদের একটা কন্টেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু অংশের মধ্যে একটা পার্ট হচ্ছে ইমেজ। কেন বলছি? কারণ আপনারাই চিন্তা করে দেখেন, ফেসবুকে যদি শুধু একটা স্ট্যাটাস দেওয়া হয়, ওই স্ট্যাটাসের থ্রুতে আপনি কমেন্ট দেন বা লাইক দেন, এটার অ্যাক্টিভিটি কেমন আসে? অথবা যদি একটা ইমেজ দেওয়া হয়, ওইটার অ্যাক্টিভিটি কেমন আসে? এটা এইটুকুই বোঝা যায়। আর আরেকটা জিনিস এরকম, যদি ফেসবুকে কোনো নিউজ এইভাবে আসে যে নিউজটা কিনা আপনি একটা ইমেজ সাথে অ্যাড করেছেন এবং ইমেজটা একটু আই ক্যাচি, তাহলে কিন্তু ওইটার অ্যাক্টিভিটি তুলনামূলকভাবে যদি ওটা ইমেজ ছাড়া দিতেন তার থেকে অনেক বেশি হবে। সো ইমেজের গুরুত্ব কতটা আপনারা জানেন। আরেকটা বিষয় বলি,
যে ইমেজই একমাত্র জিনিস যে কিনা একটা ভিজিটরকে 5 সেকেন্ডের জন্য এক্সট্রা হলেও আপনার সাইডে ধরে রাখতে পারে, যদি ইমেজটা আই ক্যাচি হয়, যদি ইমেজটা সেইভাবে হয়। সো ইমেজের গুরুত্ব অনেক। অনলাইনে একটা কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য, একটা কন্টেন্টকে যদি বলি পূর্ণতা আনার জন্য ইমেজের গুরুত্ব অনেক। আগে এরকম ছিল যে আমরা অনেক সময় কন্টেন্ট লেখার সুবিধার্থে বা কন্টেন্ট লিখছি এরকম কিভাবে এসইও শিখতে হয়, আমার তো এখানে কোনো ইমেজ দেওয়ার দরকার নাই, ইমেজ দিলাম না। কিন্তু বর্তমানে চলে আসছে ট্রেন্ডসটা এরকম যে কিভাবে এসইও শিখতে হয়, কোনো দরকার নেই ইমেজের, আমি একটা ইমেজ তৈরি করে দেবো নিজে, এসইও জাস্ট লিখে সুন্দর একটা ইমেজ বানায় দিয়ে দেবো উপরে। কারণ আমি জানি গুগল ইমেজের জন্যও একটা আলাদা সেকশন রাখছে যেখানে ইমেজকে র্যাঙ্ক করে সে, যেটা কিনা আপনারা হয়তো আপনাদের নাম লিখে সার্চ করে দেখেছেন, গুগলের ইমেজ সেকশনে আপনাদের অনেক সময় ছবি আসে। আসে কার কার? এতদিন কাজ করলেন, একটু দেখি আজকে চেক করে বলেন তো একজনের নাম। আপনি কি এই নামেই রাখতে চাচ্ছেন? আচ্ছা, কে এইচ এম এই যে তমান। আচ্ছা, আমরা ইমেজ সেকশনে যাই। কে এইচ এম তমান কি গাড়ি? হ্যাঁ, এটা একসাথে স্যার। হ্যাঁ জ্বালা রে, হয়েছে? হ্যাঁ, অ্যাট ফার্স্ট গেল এম ডি এম এ জে ই ডি। 3 নম্বরটা 5 নম্বরটা এটা হ্যাঁ পিন্টারেস্ট থেকে নিয়েছে, রাইট? তিনটা তার নিচে সব পিন্টারেস্ট থেকে নিয়েছে। একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদের কিন্তু বলেছিলাম এই সোর্সগুলা, যে আপনারা এই সোর্সে আপনাদের ইমেজগুলো রাখলে সোর্স থেকে নিবে। আচ্ছা, তার মানে অ্যাটলিস্ট ফার্স্ট পেজে আপনার প্রথম সারিতে একটা ছবি আছে, আমার তো প্রথম সারিতে মেইনলি একটা ছবি আছে। আচ্ছা, এবার আর কেউ? টিপো আসে এ এসএসসি স্পেস নেই, যে নাম লিখবে সে স্পেস দিয়ে লিখবে। আপনি হতে পারে ইউজার নেম একসাথে দিয়েছেন, যে লিখবে সে স্পেস দিয়ে লিখবে, এটা বোঝেন। টিপু আশেক লিখলে এ কে? টিপু আশেক? এখনো আপনি আসতে পারেননি, এখনো এই জিনিসটা ঠিক না। ইমেজের সেকশন সবচেয়ে দ্রুত আসা যায়, ইমেজ সেকশনটা সবচেয়ে দ্রুত আসা যায়। নর্মালি আমার নামের আগে স্যার আরেকটা লাগে একটা জিনিস একটু বলে রাখি, সার্চ দিলে যদি আপনাকে খুঁজে না পাওয়া যায় তাহলে আপনি কি করলেন এতদিন? ইমেজ সেকশনটা ইজিতে আসে, ইমেজ সেকশনটা ইজিতে আসা পসিবল। অ্যাটলিস্ট কেউ আপনাকে খুঁজলে যেন প্রথম সারির কয়েকটা ইমেজ অ্যাটলিস্ট আপনার পায়। কারণ সে খুঁজলে আপনি ইউজার নেম আমি একসাথে লিখছি বলে সে একসাথে লিখবে তা না, নর্মাল ইউজার যেভাবে লেখেন নাম সেভাবেই লিখে সার্চ করবে। তো সার্চ করার পর সে যদি আপনাকে না পায়, সার্চ করার পর সে যদি না দেখে, একটা জিনিস একটু খেয়াল করেন, এখানে যে ছবিগুলো দিচ্ছে আমি গুগলে দেখেন টুইটার থেকে নিয়েছে, আমার সাইট থেকে নিয়েছে, এটা আমার সাইট থেকে, পিন্টারেস্ট থেকে, অ্যাবাউট মি থেকে। সো এই যে প্রোফাইলগুলো বলছি, এই যে এটা নিয়েছে লিঙ্কডইন থেকে। সো আপনাদের তো আমি এইগুলোতে অ্যাকাউন্ট করতে বলছি, আমি তো আদার্স কিছু করতে বললে, সেম এইগুলোতে অ্যাকাউন্ট করতে বলছি এবং জাস্ট বলেছিলাম ক্রস লিঙ্কিং করতে। ক্রস লিঙ্কিংটা করলে কি হতো, আপনাদের র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনাদেরকে সুবিধা হতো। সো এই জিনিসটা কি ভালো লাগে না নিজেকে দেখতে অনলাইনে? অবশ্যই ভালো লাগে। এই জিনিসটা কেন করছেন না? আপনারা এসইও করছেন, আপনারা এসইও কমপ্লিট করে 5টা ক্লাস হয়ে গেল, আমি সেলফ ব্র্যান্ডিং নিয়ে শেষ করে দিলাম সব, অথচ আপনারা এখন পর্যন্ত নিজেদেরকে অ্যাক্টিভ এখানে করতে পারেনি, তাহলে কি লাভ হলো? আসছে আপনারটা? আচ্ছা, স্যার এখানে কিওয়ার্ড কোনো ভেরি করে স্যার? জি, কিওয়ার্ড ভ্যারি করে। আজকে আপনাদের বুঝাই দিচ্ছে কি ভ্যারি করে। আরেকটা শব্দ লাগালে 3টা অপশন আমার সম্পূর্ণ। আর শব্দ দিতে হবে না, আমরা আজকে ইমেজ অপটিমাইজেশন পার্ট দেখাচ্ছি, আশা করি এরপর থেকে ভাবে করবেন। তার আগে ক্লিক একটু বন্ধ করেন তো।
আমরা ইমেজ অপটিমাইজেশন পার্টটা আসি। এই যে ইমেজ নিয়ে এত কথা বললাম, খুব মজা করে বললাম, হাসি ঠাট্টা করে বললাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভ্যালু আছে। এই জিনিসটার ভ্যালু দেওয়া শেখেন। আপনারা এসইও কাজ করছেন, যেখানে আপনি অন্যকে র্যাঙ্ক দিবেন, অন্যকে র্যাঙ্কে আনার জন্য হেল্প করবেন। সো নিজের বিষয়ে একটু সিরিয়াস হন। ইমেজ সেকশনটা অনেক সহজে আসা যায়, যেটা কিনা এমনি নর্মালের থেকে। ইমেজটা যখন আপলোড করব তখন কি আজকে সব বলে দিচ্ছি কি করবেন, আজকে সব বলে দিচ্ছি। আমি এখানে আপনাদের গ্রুপে কিছু ফ্রি স্টক ইমেজের সাইট দিয়ে দিয়েছি। যে ইমেজগুলো ফ্রি, আপনারা অনলাইন থেকে চাইলে ইউজ করতে পারবেন। বিষয়টা এরকম, যদি মনে করেন কেউ আপনার ইমেজ ইউজ করছে, আপনি যদি সেটা ক্লেম করেন এবং সেটা প্রুফ দেখাতে পারেন যেটা আপনার ইমেজ, তাহলে তাকে ওই ইমেজের জন্য শাস্তি দেওয়া হবে। কিন্তু যদি এরকম হয় যে না, ইমেজটা ফ্রি ইমেজ, এর কোনো ক্লেম করার কেউ নাই, সেই বলেই দিয়েছে ফ্রি ইমেজ, সবাই ইউজ করতে পারবে, সো এই ইমেজ তাহলে কোনো প্রবলেম নেই, আপনি ইউজ করতে পারেন। গুগল যেহেতু ইমেজে একটা ভ্যালু আছে, সো গুগল ইমেজকেও সেভাবে দেখে, সেইভাবে আইডেন্টিফাই করে, এবং ইমেজের যদি আপনি অন্যের ইমেজ ইউজ করেন এই বিষয়টাও সে লক্ষ্য করে। সো আপনাকে এই যে সাইটগুলো দিলাম, এই সাইটে গেলে হিউজ পরিমাণে ইমেজ আপনি পাবেন, চাইলে এই সাইট থেকেও ইমেজ ইউজ করতে পারেন। প্রবলেমটা কি হবে সেটা একটু যদি জাস্ট বলি, আমি জাস্ট একটা সাইডে একটু যে দেখাই প্রবলেমটা কি এটা সহ। কিছু একটা বলেন, লেখি। আচ্ছা আচ্ছা, মনে করেন এই ইমেজটা, ইমেজটা আসুক। এই ইমেজটাকে আমি এখন ডাউনলোড করব, ফ্রি ডাউনলোড। আমি মিডিয়াম সাইজে নিচ্ছি, ডাউনলোড করি। একটা ক্যাপচা দিবে 371, ডাউনলোড করলাম। ইমেজটা ডাউনলোড করা শেষ আমার, রাইট? আচ্ছা, এখন আমি এই ইমেজটা ইউজ করতে যাচ্ছি, কিন্তু আমি যদি, আচ্ছা কখনো কি চেক করে দেখেছেন গুগলে, বা জানেন যে চেক করা যায় যে ডুপ্লিকেট ইমেজ আছে কিনা এই ইমেজের? আচ্ছা, সো আমরা যদি গুগল ইমেজে যাই, এইখানে আপনার ইমেজটা আপলোড করেন, এই যে ক্যামেরা যে এটা আছে, এই আইকনে যান, এই যে আপলোড ইমেজ, চুজ ইমেজ যান। আমরা কেবল যে ইমেজটা ডাউনলোড করলাম, কই গেল ইমেজটা, এই যে ডক, ওপেন করেন। দেখেন এইখানে সে আপনাকে এইখানে দেখাবে যে এই ইমেজের সিমিলার ইমেজ দেখেন কতগুলা, একটা দুইটা। তার মানে আপনি এই ইমেজটা যদি ইউজ করেন, আপনার ক্রেডিটটা কোথায়? আমি কিন্তু জাস্ট একটা জিনিস এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম যে ফ্রি ইমেজ এটা ঠিক আছে, ইউজ করতে পারবেন, তার মানে যে কেউ তো ইউজ করছে। সো যে কেউ যদি ইউজ করে, তাহলে আপনার স্পেশালিটিটা কই, যে আপনি স্পেশালভাবে নিজের জন্য কী তৈরি করছেন। লেস কামড়ায় ধরছে এখানে কুকুর, বড় যে আপনি একটা মানুষের ছবি এনে স্পেশাল দিতে পারেন, মানুষ কামড়ায় ধরছে, তখন হয়তো স্পেশাল কিছু দিয়েছেন অ্যাড করে। সো এইখানে যা দেয়া আছে এগুলো তো কোনো স্পেশাল কিছু না, তো সেম সিমিলার, কোনো ডিফারেন্ট নাই। দেখেন যা আছে শুধু সাইজই একটু ডিফারেন্ট, এছাড়া যা আছে হুবহু ইমেজ সেম। সাইজ তো মানুষ দেখে না, আগে তো ইমেজটা দেখে। তাহলে আপনি যদি এইখান থেকে ইমেজ নিয়ে ইউজ করেন, কোনো লাভ পাবেন না, স্পেশাল কোনো ক্রেডিট পাবেন? পাবেন। তাহলে এখন বলবেন যে স্যার তাহলে সাইটগুলো দিয়ে শুধু শুধু কেন আশা দিয়ে আবার নিরাশার ভাষায় দিলেন? নিরাশায় ভাষায় দিই নাই, ইমেজটা আমি জাস্ট দিলাম এই জন্য সাইটটা, যে এই সাইটগুলোতে ফ্রি ইমেজ পাওয়া যায়, আপনারা চাইলে ফ্রি ইমেজ নিতে পারেন, কিন্তু কোনো ইমেজ নিয়ে কাস্টমাইজ না করে ওই ইমেজ ইউজ করবেন না। ইমেজ নেন, কোনো প্রবলেম নাই, ইমেজটাকে ইউনিক বানান, তারপরে ইউজ করেন। কোনো ইমেজ ইউনিক না বানিয়ে ইউজ করে কোনো লাভ নেই, কোনো র্যাঙ্কিং ফ্যাক্টরে তো দূরে থাক, কোনো ক্ষেত্রেই লাভ পাবেন না।
সো জাস্ট একটা বিষয়তে ইনশিওর হয়েছেন বা বুঝলেন যে কিভাবে আমরা একটা ইমেজ অনলাইনে আছে কিনা চেক করতে পারি, রাইট? আমরা চেক করে দেখলাম এই ইমেজের ভরি ভরি ইমেজ আছে, সো এই ইমেজটা আমি ইউজ করলে আমি কোনো লাভ পাচ্ছি না। ওকে, এখন কথা হচ্ছে তাহলে আমরা কি করতে পারি? যদি মানে একটাই ইমেজটা থাকতো অন্য কেউ ইউজ করে না তাহলে কি দেখবো আমরা ইউনিক ইমেজ বানাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের তো উচিত এমন একটা ইমেজ তৈরি করা যে ইমেজটা আদার্স কেউ নাই, বা যে ইমেজটা নতুন বা ইউনিক ইমেজ, তাহলে ওইটাকে গুগল র্যাঙ্ক দিবে এবং ওই ইমেজের জন্য হয়তো কিছুটা হলেও আমি আমার সাইডে ট্রাফিক হয়তো পেতেও পারি যদি যাই। আচ্ছা, আমরা মনে করেন একটা আর্টিকেল লিখছি এরকম, যে কি লিখতে পারি একটা আর্টিকেল, আপনারা কেউ কি আর্টিকেল লিখতে চাচ্ছেন বলেন? Alien existence. সরি, Alien existence. সর্বনাশ করেছি, এলিয়েন এক্সিস্টেন্স। সামার যেহেতু চলতেছে স্যার, সামার এলিয়েন এক্সিস্টেন্সে আমি কি ইমেজ দেবো বুঝলেন? Alien একটা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলে আসছি। আচ্ছা, স্যার উপরে রিয়েল এবার আসি আমরা জিনিসটা বোঝেন। আমি একটা জিনিস বলি, আমি ক্লাসে একটু হাসি বেশি মনে হয় বা এইভাবে ফ্রিভাবে কথা বলি, আমি কিন্তু ওই ভিতরেই বোঝানোর চেষ্টা করি। তো ওই জিনিসটা বুঝেন, হাসতেছেন আমার সাথে তাল দিয়ে হাসতেছেন, বুঝতেছেন না কিছু, তাইলে লাভ নেই, বুঝে আসে। আমরা একটা ইমেজ নিতে যাচ্ছি, যে ইমেজটা কিনা ইউনিক ইমেজ হবে। আচ্ছা, ইমেজ নেয়ার সোর্সগুলো আগে বলি। আপনি যে এলিয়েন এক্সিস্টেন্স বলছেন, শুধু একটু টাইটেল হতে পারে, এটা কিওয়ার্ড হতে পারে। টাইটেল কিন্তু আমি যেটা বলেছি অ্যাট লিস্ট 50 ক্যারেক্টার পর্যন্ত নেবেন টাইটেলটাকে, এবং সেটাকে একটা মিনিংফুল টাইটেল বানাবেন, এবং সেখানে আপনার এলিয়েন এক্সিস্টেন্সটাকে হয়তো আপনি সামনে রাখতে পারেন। এটা হলো alien existence universe. এটা কত ছোট হয়ে গেল না? আর একটু আরেকটা জিনিস বলি, এটা না কমন হয়ে গেল, একটু আই ক্যাচে কিছু বানান। আমি আপনাদের টুলও দিয়েছি, একটু আই ক্যাচে কিছু ট্রাই করেন, এটা ইউনিক হবে, একটু ট্রাই করেন। টপিক চুজ করেছেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটু ইউনিকনেস আনেন ওটার মধ্যে, ইউএস কে ফোকাস করার ট্রাই করুন ওর ভিতর থেকে। এলিয়েন যেহেতু আমরা চাচ্ছি ইউজ করতে, মনে করেন আমরা জাস্ট প্রথমে ফাইন্ড আউট করতে হবে ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে ইমেজের সোর্সগুলো কোথায় কোথায় পাবো আমি, এটা প্রথমে অ্যাট ফার্স্ট এটা। এখন এলিয়েনের ক্ষেত্রে আপনি তৈরি করতে পারেন এটা, নিজেরই বাসায় কোনো পিচ্চি আছে, পিচ্চির মুখে সুন্দর করে আঁকাইলেন, আঁকায় তার মাথায় কিছু একটা দিয়ে বসায় দিয়া তার একটা ছবি নিলেন, এলিয়েন বলে দিলেন, হতে পারে একটা ইউনিক ছবি, ওটা কোথাও নাই, একদম এক পিসি ইউনিক আপনার কাছেই আছে, জাস্ট একটা আইডিয়া। হতে পারে আপনি চাচ্ছেন এইভাবে যে একটা আর্টিকেল লিখছেন এভাবে যে কিভাবে হাতের লেখা সুন্দর করা যায়, এই টাইপের একটা আর্টিকেল লিখছেন। এখন আপনি ওইখানে করলেন কি, নিজে লিখছেন এইভাবে একটা ছবি তুলছেন, যে নিজের হাতের লেখা জাস্ট একটা কাগজের উপর কিছু একটা লিখছেন, ওইটা একটা ইমেজ তুলেছেন, ওইটা দিয়ে দিয়েছেন অনলাইন, 100% ইউনিক, এর মধ্যে কোনো ডুপ্লিকেশন নেই। ওই ছবিটা আর এডিটের দরকার নেই, যা আছে হুবহু আপনি ইউজ করেন, কোনো সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে যদি আমাদের এরকম নেয়ার পসিবিলিটি থাকে বা ইমেজ ক্যাপচার করার আমাদের সেরকম ভালো, এখন সবার হচ্ছে মোবাইল আছে, তাও অনেক মোবাইলে ভালো ইমেজ যেগুলো আসে এরকম হাই রেজলিউশন ইমেজ যদি ক্যাপচার করা যায়, সো বেটার, তাহলে আপনার ইউনিক ইমেজ ক্যাপচার করতে পারেন। যদি এটা না হয় যে না আমার পক্ষে পসিবল না এরকম ইমেজ ইউজ করা, সো আমি তাহলে কি করতে পারি, অনলাইনে যেতে পারি, অনলাইন থেকে খুঁজতে পারি। অনলাইনে যে ফ্রি সাইটগুলো দিলাম, ওই সাইটের ওই ইমেজগুলো যদি আপনি ইউজ করেন, প্রবলেমটা কি হবে দেখালাম। হ্যাঁ, তবে এটা করতে পারেন একসাথে কয়েকটা ইমেজকে মিলিয়ে একটা ইমেজ তৈরি করা, এইটা হচ্ছে বেস্ট ওয়ে, যে আপনি একসাথে 4-5টা ইমেজকে মিশাবেন, মিশে একটা নতুন ইমেজ ক্রিয়েট করবেন। কিন্তু এইখানেও আপনার মেধার একটা পরিচয় আসে, সেটা হচ্ছে একসাথে 4-5টা ইমেজ মেশানো যায় ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কোনো মিনিং আসছে কিনা বা সেটা দ্বারা আদৌ কিছু বোঝানো যাচ্ছে কিনা, ওই ছবিটা কোনো কিছু রিপ্রেজেন্ট করছে কিনা, এইটা বুঝতে হবে।
যদি এই আইডিয়াটা আপনার থাকে ভালো, তাহলে এটা পারবেন। ওই আইডিয়াটা ভালো না থাকলে আপনার ইমেজগুলো খুব বেশি ভালো হবে না। এবার আসি, আমরা যদি এই ছাড়া পাচ্ছি না, যে আমরা অনলাইনে খুঁজলাম পাচ্ছি না ইমেজ, তখন কি করা যায়? তখন আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে একদম লাস্টের একটা ওয়ে। এই ওয়েটা আমি সাধারণত খুব বেশি ইউজ করাটা পছন্দ করি না, তারপরেও বলে দিচ্ছি, যদি আপনাদের ভালো লাগে ইউজ করতে পারেন। মনে করেন আমরা অনলাইনে এভাবে খুঁজছি, ইমেজ পাচ্ছি না, ভালো লাগছে না, আমি যে ইমেজ চাচ্ছি পাচ্ছি না, ইউটিউবে যান, ওই দিয়ে সার্চ করেন, অনেক ভিডিও আছে, হাই রেজলিউশন একটা ভিডিও অন করেন, যে ইমেজটা ভালো লাগে থামায় দিয়ে স্ক্রিনশট নিয়ে নেন, নিয়ে ওই ইমেজটাকে নিজের মতো করে এডিটিং করে, এতেও খুব বেশি খারাপ কোয়ালিটি ইমেজ আসবে না যদি ভালো স্ক্রিনশট ক্যাপচার করতে পারেন। আর ইমেজটা কিন্তু ইউনিক চলে আসছে, কিছু এডিটিং করলে ইমেজটা ইউনিক চলে আসবে। সো এই প্রথমে কতগুলো আমি আপনাদেরকে সোর্স বললাম, যেখান থেকে আপনারা ইমেজ ক্যাপচার করতে পারবেন বা ইমেজ বুঝাতে পারবেন। এখন কথা হচ্ছে, আমরা সাধারণত সব কিছুর আগেই গুগলে যাই, গুগলে যে সার্চ করে ইমেজটা খুঁজি। তো সেই ক্ষেত্রে গুগলের এখানে একটা অপশন আছে, সার্চ টুলে যাওয়ার পরে ইউজার্স রাইট বলে একটা অপশন আছে। ইউজার্স রাইটস এর মধ্যে দেখেন 3 নম্বর যে অপশনটা, লেভেল ফর রিউজ। এই যে লেভেল ফর রিউজে যদি আমি ক্লিক করি, ইমেজ চেঞ্জ হয়ে গেছে না? এখন যে ইমেজগুলো আসছে, গুগল বলছে এই ইমেজগুলো কেউ ক্লেম করবে না, তুমি তোমার ইচ্ছা মতো ইউজ করতে পারো। এইটা হচ্ছে গুগল থেকে রিউজ করা যায় এরকম ইমেজগুলো খুঁজে বের করার জন্য সার্চ টুলে যে লেভেল ফর রিউজটা আমি সিলেক্ট করে দিলাম, তাহলে যে ইমেজগুলো আসবে এগুলো গুগল বলছে তুমি নিজের মতো ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়াল কথা হচ্ছে, এইসব জায়গা থেকে যে ইমেজগুলো আমরা পিক করব, এই এই ইমেজগুলা সাধারণত কোয়ালিটি খুব বেশি ভালো হয় না। তো আলটিমেটলি আমরা যদি এই ইমেজগুলো নিতে চাই, তাহলে যা হবে, খুব ভালো কোয়ালিটির ইমেজ আমরা পাবো না। সো আমাদেরকে দেখা গেল এই লেভেল ফর রিউজের ইমেজগুলো না ইউজ করে ওই মেইন ইমেজগুলোই ইউজ করতে হবে, যেগুলো অলরেডি দেয়া আছে। সো আমি যদি লেভেল ফর রিউজের ইমেজগুলো ইউজ না করে নর্মাল এই যে ইমেজগুলো আছে এইগুলো ইউজ করতে চাই, এই ক্ষেত্রে তাহলে আমাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কিছু কাস্টমাইজেশন করতে হবে, কিছু চেঞ্জ আনতে হবে। সেটা হচ্ছে কি, আমি আগেও যেটা বলেছিলাম, যে আপনাকে যখন ইমেজ নেবেন, যেহেতু 3-4টা ইমেজ একসাথে করে একটা ক্রিয়েট করবেন, সো একটা তো থাকবে মেইন, যেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করবেন। আপনি আগে চুজ করেন আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনটা দিতে যাচ্ছেন, আপনি এটা সিলেক্ট করেন, যে আমি এখান থেকে ইমেজ আছে, অনেক কয়েকটা ইমেজ আছে, এইখান থেকে আপনি চুজ করেন যে আপনি আপনার এই ইমেজগুলোর জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে কোনটাকে রাখতে যাচ্ছেন। যেটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে রাখতে চাচ্ছেন, সেই ইমেজটাকে আপনি যেমন আছে এইভাবে এখান থেকে পিক করেন বা কালেক্ট করেন, যেটা আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে থাকবে। এর সাথে আমি আদার্স কিছু চাইলে অ্যাড করব। এখন কথা হচ্ছে, আমি যদি মনে করেন এখান থেকে চাচ্ছেন এইটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করতে, এইটাকে যদি আমি সিলেক্ট করি, ইমেজটা আসলো, এটাকে আমি সেভ করি, স্টপে যাই, সেভ করলাম। সো ইমেজটা সেভ হয়ে গেছে। এখন এইখানে আপনাকে অবশ্যই কোনো ফটো এডিটিং টুলের হেল্প নিতে হবে, তা না হলে 2-3টা ইমেজকে একসাথে করতে পারবেন না। দেখি কি করা যায়। অনলাইন টুল আছে এরকম কয়েকটা, নাই যে তা না, কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লাগে ফটোশপ, এবং সেটা ফটোশপ দাদার আমলের ভার্সনটা, বর্তমান ভার্সন না। কারণ আমাদের যে এসইওর জন্য যতটুকু কাস্টমাইজেশনে কাজ করতে হয়, সেটা এনাফ এটা দিয়ে করা। শুধু আমি অত হাই ডেফিনেশনে বা অত হাই স্পেস, এত মানে দেখা গেলো যেটা আমি ইনস্টল করতে আমাকে 1 GB 2 GB জায়গা লাগছে, শুধু আমি কেন ওইটা হার্ড ডিস্কের স্পেসটাকে নষ্ট করবো। এই জন্য আমি এটা ইউজ করি, লাইট এবং খুব সহজে ইউজ করা যায়, খুব বেশি ঝামেলাও না, যত নর্মাল কাজ করা যায় দিয়েই করা যায় আমাদের কাজগুলো অ্যাটলিস্ট। এখন আপনারা চাইলে যে কোনো মোডে কাজ করতে পারেন, অনলাইনেও অথবা অফলাইনে, যেটা আপনার ইচ্ছা। ইভেন পেইন্ট দিয়েও করতে পারেন, শুধু যে পেইন্ট আছে পেইন্ট দিয়েও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, যে যেটা ভালো লাগে।
আমি এখান থেকে ইমেজটাকে একটু ওপেন করি। ইমেজটা যেহেতু আমি ডেস্কটপেই রাখছি, ইমেজটাকে ওপেন করলাম, চলে আসছে ইমেজটা। ইমেজ আনার পরে অ্যাট ফার্স্ট কি ইমেজ একটা চুজ করলাম, দেখতে কেমন লাগছে। অ্যাট ফার্স্ট যে কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে ইমেজের সাইজ চেঞ্জ করতে হবে, রিসাইজ করতে হবে এটাকে। আমরা ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে অ্যাট ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে ইমেজটাকে রিসাইজ করব, মানে যে সাইজে আছে এইটাকে সাইজ চেঞ্জ করে দেব। সাইজ চেঞ্জটা আমি করে দিচ্ছি এখান থেকে, ইমেজ থেকে ইমেজ সাইজ, যেহেতু এটা আমার ব্যাকগ্রাউন্ড, সো এইটাকে আমি সাইজ চেঞ্জ করব। এখানে দেখেন এই যে উইডথ আছে, হাইট আছে, আপনি এখান থেকে এমন একটা নাম্বার দিবেন যেটা একটু ইউনিক আসে। ট্রাই করবেন একটু ইউনিক নাম্বার দিতে, সামথিং এরকম। আচ্ছা, মনে করেন আমি এরকম দিলাম। এখন হলো কি ইমেজের সাইজটা চেঞ্জ হয়ে গেল। বড় করেন, ছোট করেন, আপনার ইচ্ছা, আপনার যেমন ইমেজ দরকার করেন। আমি ইমেজের সাইজটাকে আলটিমেটলি চেঞ্জ করে নিলাম, ইমেজের সাইজটাকে ছোট করে দিলাম। আচ্ছা, এখন ইমেজের সাইজ ছোট করার পরে এবার আসবে আপনার কাজ, যে আপনি ইমেজের সাইজ ছোট করেছেন, রাইট, ঠিক আছে, কিন্তু ইমেজের তো আর কিছুই চেঞ্জ করেন না, কোনো ইউনিকনেস কিছু আনছেন না, আদার্স কোনো কাজ করেছেন, শুধু ইমেজটাই রাখছেন। এখন আমি আপনার এই ইমেজের ক্ষেত্রে যদি আমার ব্রেন থেকে যেটা বলে সেটা হচ্ছে আমি কি করতে পারি, আর আমি হয়তো এটা করতে পারি, এখানে তিনটা আছে, তিনটাকে সরাই দেবো, তিনটাকে রাখলাম না। আমি এক কাজ করতে পারি, দুটাকে সরাই দিলাম, দেখা গেল যেহেতু এদিকে ফেস করা আছে বা এদিক ফেস করা আছে, আর একটা জ্ঞানের সামনে বসাই দিলাম, নতুন একটাকে, নতুন যে কোনো একটা জ্ঞানের সামনে বসাই দিলাম, অথবা মাঝখানে যেটা আছে এখানে সরাই দিলাম, সরিয়ে দিয়ে এখানে আরেকটা কিছু আনলাম, একটু চেঞ্জ আনলাম, খুব বেশি আমি এখানে ফটো এডিটিং কাজ বলছি না। এখন কথা হচ্ছে এইটা অনেক বেশি, কারণ এমন একটা ছবি আসলে এই ক্লাসে চুজ করে ফেলছি যেটা আসলে অনেক বেশি কিছুই করা লাগবে, তা নাহলে এটা ইউনিকনেস আসবে না। So, এখন কথা হচ্ছে, হ্যাঁ টেক্সটও আনতে পারেন, আপনার ইমেজ ইউনিকনেস আনতে হলে টেক্সটও দিতে পারেন, প্লাস আপনি এটা করতে পারেন যে যদি আপনার সাইডের লোগো থাকে, আপনি ইমেজের সাথে আপনার সাইডের লোগো ইউজ করতে পারেন। এটা ডিপেন্ড করে, জলছাপ হিসেবে লোগো ইউজ করলেন যাতে কিনা আদার্স কেউ ইমেজটা ইউজ না করে, বা ইউজ করলে আপনার একটাই থাকে ওইখানে, সো এইভাবে করতে পারেন। তো ইমেজে টেক্সট দেওয়াটা খুব বেশি আমি করি না, ইমেজে টেক্সট খুব বেশি ইউজ না করাটা বেটার, কারণ ইমেজ অ্যাকচুয়ালি ইমেজই ভালো লাগে দেখতে, টেক্সট গেলে ওটা অন্যভাবে চলে যায়। ফটোশপে ওয়াটারমার্কটা কি স্যার বসায় অপাসিটি কমাই দিলে হয়ে যায়, অন্য কিছু করা লাগে? ফটোশপ আমি খুব বেশি পারি না। আচ্ছা, ফটোশপে জাস্ট এখানে ইমেজ এনে এই যে অপাসিটিটা কমিয়ে দিলেই হয়, আর কিছু করা লাগে না। আচ্ছা, এখন যদি আমি মনে করেন এখান থেকে এই দুইজনকে সরিয়ে দিতে চাই, কিভাবে সরাবো কেউ কি জানেন? এই দুইজনকে সরাই দিতে যাচ্ছি, ক্রপ করে সরাই দেন, ক্রপ করে পুরো চলে যাবে। সব চলে যাবে। অথবা লেসার টুল দিয়ে ক্লিক করতে হবে। ফটোশপের কাজ জানেন কে? বলেন এখানে কি করা যায়? টিপ দিয়ে দেবো মানে? শাড়িও পরাই আচ্ছা, সমাজ ছাড়া হয়ে যাবে। আচ্ছা, কোলন টুলটা দিয়ে উল্টাপাল্টা হয়ে যাবে স্যার। জাস্ট, আচ্ছা আমরা জাস্ট যদি কোলন টুলটা ইউজ করি, ওর মাথা, ওর পেট, ওর সব কিছুই আমরা চিন্তার ভিতরে রাখার চেষ্টা করছি, দেখা যাক যতটুকু পসিবল হয়। মাথা তো বড় কেন? এটা এলিয়েন তাই মাথা বড়। আপনাকে এটা তো এখন বলা আপনাদের কোনো প্রশ্নই আসে না, মাথা এত বড় কেন? ও এলিয়েন,
সাথে পেন থাকে হিউম্যান মডিফাইড দেখেন আমি কিন্তু আপনাকে এইটা কেউ মনে করেন না যে আমি আপনাদের ইমেজের খুব বেশি কিছু করা শেখাচ্ছি, আমি এডিটিং শেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদের বোঝাচ্ছি যে কিভাবে আপনি করতে পারেন। এইখানে কেউ মনে করেন স্যার আপনার তো ইমেজটাই ভালো হয় না, এটা বলেন না, কারণ ইমেজ ভালো আসবে না, এটা পসিবল না। যথেষ্ট হোক যা হোক আর কি করতে চাচ্ছি, যা আসে আসুক। স্যার উপর থেকে আমরা লাইট দিচ্ছি স্যার, অনেক সুন্দর হয়েছে। বৃষ্টি দিয়ে দিতে না হ্যাপি লাগছে তাই না? আচ্ছা, মনে করেন দুজনকে রাখলাম, একজনকে আমি সরাই দিছি, যাই হোক যেভাবে হোক সরাইছি। আচ্ছা, এবার বিষয় হচ্ছে এই ইমেজ থেকে দুটা পার্সনকে তো সরিয়ে দিয়েছি, সরি একটা পার্সনকে সরিয়ে দিয়েছি, দুটা পার্সন আছে, এইখানে আদার্স কাউকে নিয়ে আসি আমরা। এখন কথা হচ্ছে অলওয়েজ এই ধরনের ইমেজ আনার ক্ষেত্রে ট্রান্সপারেন্ট ইমেজগুলো নেবেন, কারণ তা না হলে আপনার পক্ষে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করো, এই ঝামেলা যেতে হবে। সো এইখানে আমরা যখন ইমেজ সার্চ করবেন, এইখানে আমি এবার একটু এলিয়েন নিব, মজার বিষয় দেখেন কি ধরনের ট্রান্সপারেন্ট ইমেজ আছে। এটা অন্যদিকে ঘুরাইতে রোটেট করতে আরে সে রোটেট করলাম, সমস্যা কি? মানে এটা ওইটারে খাইতে যাচ্ছে তাই এটা হচ্ছে ফেলবা। আচ্ছা স্যার ওই যে ওইটা নেন মশার মতো টাইম সাইডে, হ্যাঁ এটা বাকি ঠিক আছে এটার ব্যাকগ্রাউন্ডটা আবার এই ট্রান্সপারেন্ট না, আমরা এটাকে সেভ করি, জাস্ট এটাকে আবার আমরা আনি, আচ্ছা একে আনলাম, এটা ঘাড়ের উপরে বসাই এবার এনে একটু এনাকে এদিকে চেঞ্জ করাই, এটা ছোট স্যার, এর সাইজ ছোট হয়ে গেছে, তাহলে এক কাজ করি একে বড় বানাই দিই, পোষা পাখি থাকে না, এটা ছোট করে স্যার ঘাড়ের উপরে বসাতে। বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে স্যার, এই দিব জি স্যার, ঠিক আছে। নাকি আরো বড় করবো? না স্যার, আট বড় করলে তো গাড়ির উপর চলে যাবে। না স্যার আরেকটু স্যার, হাইটে যাচ্ছে আরে ছোট জিনিস কি হার্মফুল হয় না? হতে পারে তো। ছোট ছোট আচ্ছা নেন, মনে করেন একটাকে আমি এটাকে সেট করলাম, ব্যাকগ্রাউন্ডে আসি, এখান থেকে যেহেতু এলিয়েনই, সো আমি কালারের কিছু চেঞ্জ করে দিই, এখান থেকে জাস্ট এসে অটো কালার কিছু আছে, বা আপনি ব্রাইটনেস ই করতে পারবেন, ইচ্ছা মতো এখানে কালার চেঞ্জ করেন, যাতে কিনা আপনার ছবিটাতে আরও কিছু মানে চেঞ্জ আসে। সোজা কথা, আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনার মতো করে কালার কিছু কিছু হলেও চেঞ্জ করেন, আপনার ইচ্ছে। এটা কোনো এমন কিছু না যে আপনি আপনার মতো করে খুব বেশি কিছু জানতে হবে কালার চেঞ্জ করতে, না, আপনি আপনার যেটা ভালো লাগে সেভাবে করে আপনি কালার চেঞ্জ করে দেন। ওকে, সো আমরা ইমেজটাকে কালার চেঞ্জ করে দুটা মনে করেন এসে নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে এই যে ইমেজটা এখন রেডি হলো আমাদের, এই ইমেজের সাথে আমি চাইলে আর কি করতে পারতাম, এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে অন্য ইমেজ একে মাঝখানে সরিয়ে দিয়ে এই সেমটাকে পাশে এই পাশে দিয়ে দিতে পারতেন, এদিক মুখ করে, এটা আপনাদের ইচ্ছা। আর এটা ডিপেন্ড করে আপনি কতটা ভালো কাজ জানেন ফটোশপ। যদি ভালো কাজ জানেন, যে কোনো ফটো এডিটিং টুলের ভালো কাজ জানেন, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। আমরা যতটুকু দেখিয়েছি জাস্ট নর্মালি, কারণ এমন একটা থিম আমাদের সামনে আজকে দেওয়া হয়েছে যে থিম কেউ এর মতো বলে নাই, স্পেশাল একটা থিম পাইছি, এটা নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। এখন এখান থেকে যদি চান যে এখানে আপনি আরো কিছু অ্যাড করতে, লেখা অ্যাড করতে, টেক্সট আছে, এখান থেকে মনে করেন এখানে টেক্সট অ্যাড করে দেন আপনি কিছু চাইলে। আমি এদিকে আমাদের লোকাল ভাষায় একটু না হাইলে একটা কথাই বলতেছি,
যেহেতু মুভির ওয়ালপেপারের মধ্যে সে খায়ালাম দেয় ওইটা উচ্চারণ করতে গেলে না দাঁত ভেঙে যাবে। আচ্ছা খায় ছেড়ে দেয়। আচ্ছা, এখন যদি আপনার ইচ্ছা হয় যে এই লেখাটা আমি আসলে এইভাবে চাচ্ছি না, এটাকে একটু এই যে আপনি করে দিতে যাচ্ছেন, কমায় দেন, লেখাটা জলচাপ হয়ে যাবে। আপনি এখানে আপনার লোগো থাকলে সেটা ইউজ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। সো অ্যাকচুয়ালি আপনি লোগো ইউজ করলেও করতে পারেন, আপনার ইচ্ছা। সো যাই হোক না কেন, আমি এবার ইমেজটাকে রেডি করলাম। যেভাবেই রেডি হোক, রেডি হয়েছে ইমেজ। শুধু আমি খামুটুক বাদ দেন, যা তৈরি করছি এইটাও একটা এলিয়েন ইমেজ হিসেবে আপনি ইউজ করতে পারবেন, প্রবলেম নেই। আচ্ছা, এখন এই যে ইমেজটা রেডি করলাম, ইমেজের মধ্যে আমি ফার্স্ট কাজ করেছিলাম কি, ইমেজের সাইজটা চেঞ্জ করেছিলাম, আর একটা ইমেজ এনে এটাকে অ্যাড করেছি। যদি লোগো থাকে চাইলে লোগো দিতে পারেন, অথবা কোনো টেক্সট চাইলে লেখা চাইলে দিতে পারেন। কালারে অবশ্যই কিছু চেঞ্জ আনবেন, কারণ কালারে কিছু চেঞ্জ আনা দরকার, কালারটা কিছু চেঞ্জ করবেন। এইটা করার পরে যখন আপনার একটা ইমেজ রেডি হবে, এবার আসবে আপনার বাকি কাজগুলো। বাকি কাজগুলোর মধ্যে একটা মেইন যে জিনিস, সেটা ইমেজ সাইজ। ইমেজ সাইজের কথা বলি, সেটা হচ্ছে একটা ইমেজ অপটিমাইজেশন যখন করবেন, এই ইমেজের সাইজের দিকটা খেয়াল রাখতে হবে আপনার অবশ্যই, কারণ তাহলে আপনার পেজ লোডিং এর সমস্যা হবে। আপনি একটা 5 MB একটা ইমেজ দিতে পারেন একটা ইসের মধ্যে, তাহলে আপনার পেজের অবস্থা খারাপ হয়ে যাবে। সো ইমেজ সাইজের ক্ষেত্রে যদি আমরা লার্জ ইমেজ ইউজ করি, লার্জ ইমেজের ক্ষেত্রে আমার সাইজ সর্বোচ্চ এটা হতে পারে 100 to 150 অথবা সর্বোচ্চ গেলে 200 KB, এর বেশি না। যদি লার্জ ইমেজ হয় 100 থেকে 200 KB পর্যন্ত। মিডিয়াম সাইজের যদি ইমেজ হয় সেটা 50 to 100 KB এর মধ্যে। স্মল সাইজের ইমেজ হলে 10 to 50 KB। সো আপনি যদি আপনার ইমেজটা স্মল সাইজের হয়, তাহলে সেই ইমেজটাকে চেষ্টা করবেন 50 KB নিচে রাখতে। যদি ইমেজটা লার্জ সাইজের হয় বা মিডিয়াম সাইজের হয়, তাহলে সেটা চেষ্টা করবেন 50 থেকে 100 KBর মধ্যে রাখতে। আর যদি লার্জ সাইজের ইমেজ দরকার হয়, সেটাকে 100 to 200 KBর মধ্যে রাখলে পারেন বা রাখাটা বেটার। এটা একদম ফিক্সড কোনো ধরাবাঁধা নিয়ম নাই, আমরা বলি এই জন্য যে যাতে পেজ লোডিং স্পিড হ্যাম্পার না করে, ইমেজটার সাইজটা যেন মোটামুটি ঠিক থাকে। এটা হচ্ছে পেজ আপনার ইমেজের সাইজের ক্ষেত্রে। তাই এই যে সাইজ, এটা বুঝবেন কখন, ইমেজটা সেভ করার পরে, তার আগে তো আর বুঝবেন না ইমেজের সাইজ কত আসছে। সো এখন ইমেজ সেভ করার কথা বলি। ইমেজ সেভ করার সময় ইমেজের ফাইল ফরম্যাট, ইমেজের একটা ফাইল ফরম্যাট থাকে না, প্রেফারেবল ফাইল ফরম্যাট হচ্ছে জেপিজি অর পিএনজি। কিন্তু জেপিজি আর পিএনজির মধ্যে ডিফারেন্সটা কোথায় আসে বলেন তো কেউ? সাইজে। পিএনজির ইমেজগুলোর সাইজ একটু বড় হয়, জেপিজির ইমেজগুলো একটু ছোট হয়। সো আমরা মেইনলি জেপিজিটা ইউজ করব, পিএনজিটা অ্যাভয়েড করব আপাতত। সো আমরা যদি এই ফাইলটাকে এখন সেভ করি, দেখেন আমি আমার রেডি হয়ে গেছে ইমেজটা। সেভ অ্যাজে যাই, ডেস্কটপেই সেভ করি, এটাকে নাম দিচ্ছি এলিয়েন। কি দেব? আচ্ছা, এলিয়েন খাদক দিলাম, নেন। এখন কথা হচ্ছে কোথায়, আপনি দেখেন আমি কিন্তু কোনো স্পেস দেই নাই। এলিয়েনের পরে খাদক লেখছি কি দিয়ে, একটা ড্যাশ ইউজ করছি বা হাইফেন ইউজ করছি। এই জিনিসটা মনে রাখবেন, ইমেজ যখন রিনেম করবেন কখনো স্পেস ইউজ করবেন না। তার মানে এতদিন আপনারা আপনাদের যে ছবিগুলা ফেসবুকে বিভিন্ন জায়গায় আপলোড করেছেন, প্রত্যেকটা ছবি রিনেম করবেন আপনার ওই নাম দিয়ে, যে নামটা আপনি অনলাইনে চান, এবং প্রত্যেকটা নামের স্পেসের জায়গায় কি দিবেন, হাইফেন দিবেন। যেটা কিনা আমি অলওয়েজ আমার কোনো ছবি যদি নেটে আপলোড করি এভাবে করি। যেমন জাস্ট একটা নর্মালি এক্সাম্পল যদি দেখাই, আমি ডেস্কটপে
আছে সম্ভবত আমার নতুন কিছু ইমেজ, যেমন এই ব্যাচের সাথে মনে করেন আমার ইমেজগুলা, এই দেখেন আমি যখন ইমেজগুলো আপলোড করেছি দেখেন প্রত্যেকটা ইমেজ রিনেম করেছি, প্রত্যেকটা ইমেজ আমি রিনেম করেছি। ইমেজ রিনেমের সময় জাস্ট আমরা স্পেস দিব না, ওইখানে হাইপেন ইউজ করব না, আন্ডারস্কোর দেওয়া যাবে না, আন্ডারস্কোর দেওয়া অন্য সাইন ও নিয়ে নেয়, শুধু হাইপেন। আমরা এসইওর ক্ষেত্রে কয়েকটা জায়গায় দেখব অনলি হাইপেন ছাড়া কিছু ইউজ করা যায় না, না না প্লাস সাইনটান কিছু না। আচ্ছা, সো আমরা যখন ইমেজকে রিনেম করব, ইমেজ রিনেম করার সময় আমরা শুধুমাত্র হাইপেনটা ইউজ করব স্পেসগুলোর জায়গায়, আর কোনো আন্ডারস্কোর দিব না। সো আমরা যখন এখান থেকে সেভ করব, এখন ফরম্যাটটা চেঞ্জ করি, জেপিজি দিলাম, ডেস্কটপে দিলাম, এবার সেভ করলাম, ওকে সেভ করলাম। এবার আমি এই অবস্থায় রাখি আগে, কারণ আমি তো আমার ইমেজটাকে চেক করে দেখতে হবে যে সাইজ ঠিক আছে কিনা, কত সাইজে আসলো ইমেজটা। আমি ডেস্কটপে যাই, ইমেজটাকে আমি একটু এবার চেক করে দেখি, এইটা 120 কেবি। সো আমি যা চাচ্ছি ঠিক আছে, তার মানে আমি যেটা চাইছি 120 কেবি একটা ইমেজ আমার রেডি হয়ে গেছে। ইমেজটা বের করি, এইটা হচ্ছে আমার ইমেজ, 120 কেবির একটা ইমেজ আমি রেডি করেছি, যেটা এইটা মোটামুটি দাঁড়িয়েছে। এখন আপনি চাইলে এই ইমেজটাকে আপনার সাইডে আপনি আপলোড করতে পারেন। এই যে ফাইল ফরম্যাট সেভ করার সময় বলে দিয়েছি, এখানে যখন এই দেখেন ফাইল দিয়ে সেভ অ্যাজ দিলাম, এই যে ফাইল ফরম্যাট, এই যে ফরম্যাট লেখাই আছে এখান থেকে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি ইমেজ রেডি করেছি, ওকে ফাইন, ইমেজটা ইউনিক হয়েছে কিনা এটা তো চেক করি নাই। সো আমাদের কি করতে হবে, এটাকে আপলোড দিতে হবে। সো আমরা এটাকে গুগলে আপলোড দিয়ে একটু চেক করে দেখব যে অ্যাকচুয়ালি আমাদের ইমেজ যেটা রেডি করলাম এটা কতদূর কি হয়েছে। যদি ভালো না হয় আবার করতে হবে, কিচ্ছু করার নেই। একটা দিকে ঠিক আছে যে নো আদার সাইজ, ঠিক আছে, এই ইমেজ পাওয়া যায় নাই, এবং ক্লিক করেন দেখেন দেখাচ্ছে কোথাও, এবং আগেরটা আমরা ক্লিক করলে কি নিয়ে গেছিল না অন্য জায়গায়, তা আমরা সেই ইমেজ পাইছিল, কিন্তু এখন কোনো ইমেজ সে পায় নাই, এই রিলেটেড কোনো ইমেজ সে পায়নি। তার মানে আপনি এখানে এই ইমেজটাকে ইউজ করতে পারছেন। যখনই সে আপনাকে এখানে ক্লিক করতে দেবে আদার্স ইমেজ দেখাবে, তার মানে কি সে আদার্স ইমেজ পেয়েছে। এখানে আপনি কোনো ইসে অপশন নেই, আপনি এই ইমেজটাকে এখন ইউজ করতে পারেন। সিমিলারলি সে যে ইমেজগুলো দেখাচ্ছে, যে সিমিলার ইমেজ হচ্ছে এগুলা, অ্যাকচুয়ালি এইগুলো সিমিলার ইমেজের মধ্যে আপনি দেখছেন যে না, এটা টোটালি ডিফারেন্স। এগুলো সিমিলার এই জন্য বলছে কারণ ওই যে নাম দিয়েছেন এলিয়েন, নামের যে একটা মিল রেখে সিমিলার বলছে। সো আপনি অবশেষে একটা ইমেজ রেডি করতে পারছেন উইথ প্রপার সাইজ। এখন এই ইমেজটা রেডি ফর আপলোড। কোথায় আপলোড? আপনার সাইডে বা আপনার পোস্টে। এইটুক পর্যন্ত কি বোঝা গেছে? সো একটা ইমেজ দিতে চাইলেন না দিয়ে ফেললেন, বিষয়টা কখনোই তা হবে না। আপনারাও যখন আপনাদের পোস্টের জন্য ইমেজ দিবেন, প্রত্যেকটা ইমেজকে এইভাবে রেডি করতে হবে আগে, তারপরে আপলোডের চিন্তা করতে হবে। সো এইভাবে ইমেজগুলোকে রেডি রাখবেন আগে। কিসে আপলোড? এইখানে এই যে ক্যামেরায় ক্লিক করবেন, জাস্ট এই যে আপলোড অ্যান ইমেজ, আপলোড অ্যান্ড ইমেজে যাবেন, তারপর চুজ করবেন, শেষ। আচ্ছা, সো আমরা এখন জাস্ট কিন্তু একটা ইমেজকে রেডি করা পর্যন্ত দেখলাম, এখন আপলোড প্রসেসে যায়নি নিজের সাইডে। এবার আমরা ইমেজটাকে আপলোড করব। আমরা একটা পোস্টে গেলাম, মানে হাউ টু প্লে ফুটবল, এই যে এই পোস্টে গেলাম। এখন আমার দরকার এইখানে ইমেজটা আপলোড করা, এই জায়গাটায় আমি ইমেজটা আপলোড করতে যাচ্ছি। এইখানে দেখেন এই যে ইমেজের একটা অপশন দিয়েছে, ইনসার্ট ইমেজ, এইটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এখন সে আপনাকে আপলোড অপশন দিচ্ছে, আপলোড করেন। আমি আমার ইমেজটা নিয়ে আসি, ওপেন করলাম।
ইমেজটা অ্যাড হয়ে গেছে, তাই না? এখন এই ইমেজটাকে আমি আমার মতো করে চাইলে বিভিন্ন সাইজে দিতে পারি। সো আমি এই সাইজটা দিলাম এক্সট্রা লার্জ, সেন্টারে আছে, সেন্টার থাকলো। মেইন যে জিনিসটা এখানে আসবে সেটা হচ্ছে এখানে কয়েকটা পার্ট আছে, যার মধ্যে অ্যাড ক্যাপশন একটা। অ্যাড ক্যাপশনটা কি বলি? অ্যাড ক্যাপশন হচ্ছে আমরা অনেক ইমেজের নিচে দেখি না, লেখা থাকে, ইমেজের নাম সম্পর্কে কিছু দেওয়া থাকে, ইমেজ সম্পর্কে বলা থাকে, এটা হচ্ছে অ্যাড ক্যাপশন। এটা ইচ্ছা, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই। এটা বাধ্যতামূলক না যে দিতেই হবে, এটা ডিপেন্ড করে। আচ্ছা, যেটা দিতেই হবে সেটা হচ্ছে যে প্রপার্টিজ। দেখেন ইমেজের প্রত্যেকটা ইমেজের একটা প্রপার্টি সেকশন থাকবে। জাস্ট ইমেজে ক্লিক করলে এই প্রপার্টি সেকশন চলে আসবে। প্রপার্টিজে যান, প্রপার্টিজে গেলেই আপনাকে এরকম একটা বক্স দিবে, যে বক্সের মধ্যে দুইটা ঘর থাকবে, একটা হচ্ছে টাইটেল টেক্সট, একটা হচ্ছে অল্টার টেক্সট। আপনাদের জন্য এই দুইটা ঘর প্রচন্ড ইম্পর্টেন্ট। একটা ইমেজ গুগলকে বোঝাতে হলে আপনাকে এই ঘরগুলা ফিল আপ করতে হবে। কয়েকটা বিষয় একটু সিরিয়াস হয়ে মাথায় রাখেন, সেটা হচ্ছে ইমেজ যখন রিনেম করবেন, মানে ফাইলটা যখন সেভ করবেন পিসিতে, তখন অবশ্যই ওই ফাইলটাকে আপনার টার্গেটেড কিওয়ার্ড দিয়ে সেভ করবেন। আপনার টার্গেটেড কিওয়ার্ড বলতে গেলে আপনি একটা আর্টিকেল লিখছেন যে কিভাবে ঘরে বসে মনে করেন মোরগ পোলাও রান্না করা যায়, এই একটা আর্টিকেল লিখছেন। এখন মোরগ পোলাও রান্না করতে হলে যে যে উপকরণ লাগে আপনি সবগুলো এক একটা পার্ট বাই পার্ট হয়তো ইমেজ দিচ্ছেন। একদম লাস্টে যে কি দিচ্ছেন, রেডিমেড একটা তৈরি আপনার মোরগ পোলাও তৈরি হচ্ছে সেটা। সো লাস্টের যে ইমেজটা দিচ্ছেন ওই ইমেজের নাম আপনি মোরগ পোলাও দিতে পারেন, কিন্তু প্রথম যে ইমেজগুলো দিচ্ছেন ওগুলো তো একটা উপকরণ। সো প্রত্যেকটা উপকরণের নাম কিন্তু আলাদা আলাদা আসবে। সো যে ইমেজের ভিতরে যা থাকবে ইমেজের রিনেমটা অবশ্যই সেই কিওয়ার্ড দিয়ে করতে হবে। এইখানে এরকম করবেন না কখনো যে আমি দেখাচ্ছি একটা বলছি একটা, এটা যেন কখনো না হয়। সো ইমেজ যে নামে রিনেম করবেন, আমি আবারও বলতেছি, ইমেজটাকে যে নামে রিনেম করে সেভ করছেন পিসিতে, অল্টার টেক্সট হুবহু তাই হবে। ইমেজ আপনি যে নামে সেভ করবেন, অল্টার টেক্সট হুবহু তাই হবে। শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য থাকবে, এইখানে আমরা কোনো মানে ড্যাশ সাইন আনবো না, এখানে নর্মাল যেভাবে টেক্সট লিখি নর্মাল টেক্সট লিখবো। তার মানে আমরা ইমেজকে রিনেম করেছিলাম এলিয়েন খাদক দিয়ে, আমরা এটাকে অল্টার টেক্সট দিলাম এলিয়েন খাদক। এইটুকু কি বোঝা গেছে? হ্যাঁ, স্পেস কোনো আমরা এখানে আদার্স কোনো যে হ্যাশ মানে ড্যাশ বা আদার্স কোনো সাইন কিচ্ছু দেবো না, শুধু এইভাবে। এটুকু বোঝা গেছে? আচ্ছা, টাইটেল টেক্সটে আসি এবার। সো অল্টার টেক্সটের ক্ষেত্রে আমরা কি করব, ইমেজটাকে যে নামে সেভ করব হুবহু সেটাই আমরা অল্টার টেক্সটে দিব। টাইটেল টেক্সট, টাইটেল টেক্সটে আমরা অল্টার টেক্সটে যা দিব টাইটেল টেক্সটে হুবহু তাই দিব না, এটাকে কিছু চেঞ্জ করে দিব। মনে করেন জাস্ট এটা দিলাম, জাস্ট একটা টাইটেল টেক্সট আমি লিখে দিলাম যে এই ইমেজটা কি সম্পর্কে। অ্যাকচুয়ালি টাইটেল টেক্সট আর অল্টার টেক্সটের কাজ কি এটা বলি। টাইটেল টেক্সটের কাজ হচ্ছে আপনার ইমেজের উপরে যখন কেউ মাউস নিয়ে হোভার করবে, মাউসটা নিয়ে রাখবে, তখন একটা লেখা দেখায়, ওইটা হচ্ছে এই টাইটেল টেক্সটের কাজ। অনেক সময় দেখবেন ইন্টারনেটের স্পিডের কারণে ইমেজ পুরো লোড হয় না, পুরো ইমেজ লোড না হলে জাস্ট ছোট্ট একটা এখানে কর্নার কিছু মতো ইমেজের একটা এসে থাকে, ওর উপরে মাউসটা নিলে তখন অ্যাটলিস্ট টাইটেল টেক্সটটা দেখাবে যে ইমেজটা কি সম্পর্কে আপনি বুঝতে পারবেন। অল্টার টেক্সট এটা টোটালি সার্চ ইঞ্জিনের জন্য। ওই যেটা বললেন যে সার্চ ইঞ্জিন তো আর ইমেজ রিড করতে পারে না। সো সার্চ ইঞ্জিন যেহেতু ইমেজ রিড করতে পারে না, তাহলে তাকে কিভাবে বুঝাবেন যে এইটা একটা এলিয়েনের ইমেজ? এইটা এই লেখার মাধ্যমে সার্চ ইঞ্জিন টেক্সট রিড করে, সো তাকে আপনি এই যে অল্টার টেক্সটের মাধ্যমে বুঝাই দিবেন যে এটা একটা এলিয়েনের ইমেজ, এবং সে এই এলিয়েন ইমেজটাকে তারপরে ইন্ডেক্স করবে এই নাম। আপনাকে আবারও বলছি, অল্টার টেক্সটটা হচ্ছে শুধুমাত্র সার্চ ইঞ্জিনের জন্য, এটা আদার্স কারোর জন্য না। পাশাপাশি টাইটেল টেক্সটটা হচ্ছে ইউজারের জন্য, যেটা ইউজার দেখবে। সো অল্টার টেক্সট যখনই দিবেন খুব কেয়ারফুলি দিবেন, আপনার মেইন কিওয়ার্ড বেস দিবেন, এবং অল্টার টেক্সট কখনো আবার খুব বেশি বড় দিবেন না,
4-5টা ওয়ার্ডের বেশি যায় না অল্টার টেক্সটে। সো এবার এইভাবে লেখা হয়ে গেলে ওকে করেন। অল্টার টেক্সট কেন বেশি দিতে নিষেধ করলাম, কেউ যদি ইমেজ সেকশনে যে সাধারণত আপনারা যদি সার্চ করেন, খুব বেশি কিছু লিখে সাধারণত কেউ কোনো ইমেজ সার্চ করে না, ছোট কিছু লিখে সার্চ করে ইমেজ। সো এই জন্য অল্টার টেক্সট খুব বেশি বড় দিবেন না। সো এখন আমার ইমেজ রেডি, আমি এটাকে আপডেট করি। আর অল্টার টেক্সট যদি সেম নামে অনেক ইমেজের ক্ষেত্রে হয়, এক্ষেত্রে প্রবলেম আছে। হ্যাঁ আছে তো, বিষয়টা এরকম যে বললাম না যে আপনি একটা আর্টিকেল লিখছেন যেখানে আপনি মনে করেন একটা নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করছেন, ওইখানে দুইটা ইমেজ করবেন, দুইটা অল্টার টেক্সট সেম দিয়েছেন, এটা করবেন না, দুইটা ডিফারেন্ট অল্টার টেক্সট দেন। হ্যাঁ, একটা মেইন কিওয়ার্ড দিয়ে একটা এলএসআই ভার্সন ইউজ করেন। এখন দেখেন আমাদের ইমেজটা চলে আসছে, আমি আমার ইসে যাই, এই যে আমাদের ইমেজটা চলে আসছে, তাই না? এই দেখেন ইমেজে মাউস নিলে দেখাচ্ছে না লেখা, এই যে লেখাটা দেখাচ্ছে এটা হচ্ছে টাইটেল টেক্সট। আর আমরা ইমেজের মধ্যে অল্টার টেক্সট ইউজ করছি কিনা এটা দেখতে হলে আমাদের জাস্ট ইমেজটা আমরা কি করি, ইন্সপেক্টরে আসি, এই দেখেন অল্টার টেক্সট দিয়েছি আমরা, এই যে অল্টার টেক্সট যেটা দিয়েছি সেটা শো করতেছে। সো এইটা হচ্ছে বিষয়টা যে আপনি একটা ইমেজ ইউজ করেছেন, ইমেজে অল্টার টেক্সট দিলেন কিনা নিশ্চিত হয়ে গেলেন, হ্যাঁ আমি অল্টার টেক্সট দিয়েছি, এবং পরবর্তী সময় এই কিওয়ার্ডের জন্য হয়তো বা আপনার ইমেজ র্যাঙ্কে আসতে পারে। একটা ইমেজ আগে বিষয় হচ্ছে ইমেজটাকে সংগ্রহ করা, তারপরে বিষয় হচ্ছে ইমেজটা কিছু এডিটিং করা, তারপরে বিষয় হচ্ছে ইমেজটাকে আপনার পিসিতে সেভ করা, দেন তারপরে আসবে আপলোড করা আপনার সাইটের জন্য। এই প্রসেসগুলোর মাধ্যমে না গেলে আপনি টোটাল এই ইমেজ কমপ্লিটটা করতে পারবেন না ঠিক মতো। ইমেজ অপটিমাইজেশন পার্টটা কি বোঝা গেছে? এটা একটা হিউজ একটা ইম্পর্টেন্ট পার্ট এবং আপনার সাইটের জন্য অনেক ইম্পর্টেন্ট, আপনার সাইটের ভিজিটর ধরে রাখার জন্য ইম্পর্টেন্ট, এবং আশা করি এর পাশে যে আদার্স কেউ ছিল এটা খুব বেশি বোঝাও যাচ্ছে না। সো ইমেজ অপটিমাইজেশন পার্টটা অনেক বড় একটা পার্ট, এটা টাইম লাগে, আমরা অনেকক্ষণ নিয়েই শেষ করলাম। আশা করি ইমেজ অপটিমাইজেশন পার্টে আপনাদের কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন। সো ট্রাই করবেন যে ইমেজগুলা, আবারও বলছি, ইউনিক করতে, এবং কখনোই ভুল করবেন না ইমেজ রিনেম করতে এবং ইমেজে অল্টার টেক্সট মিস করতে, এইটা কখনোই ভুল করেন না। ইমেজ রিনেম এবং অল্টার টেক্সট কখনো মিস করেন না, ঠিক আছে? আর আপনাদের ইমেজ যেগুলো যেখানেই আপলোড করেন অনলাইনে এখন থেকে রিনেম করে দিবেন, রিনেম করে ওইভাবে করে দিবেন, দেন এইটা গুগল তাহলে আপনার ইসে আনবে, তার র্যাঙ্কে আনবে, সার্চ ইঞ্জিনে। বোঝা গেছে?